লাস্ট এক্সাম্পল 9.6 9.7 পর্যন্ত আমরা লাস্ট অনলাইন ক্লাস এই পর্যন্ত আমরা সলভ করছিলাম। ফ্রাইডে ক্লাসটা হয় নাই। আজকে আমরা এক্সাম্পল 9.10 থেকে শুরু করব। তো এক্সাম্পল 9.10 এ যে প্রবলেমটা বলা আছে, এখানে একটা বিমের ছবি দেওয়া আছে, অর্থাৎ বিমে একটা লোডিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে, লোডিং কন্ডিশন দেওয়া আছে, ডেড লোড লাইভ লোড মিলায়ে। এই কন্ডিশন থেকে আমাদের এই বিমটাকে ডিজাইন করতে হবে। তো বিম ডিজাইনের এরকম দুইটা প্রবলেম আমরা এই চ্যাপ্টারের প্রথমের দিকেও একদম শিখে আসছি। একদম প্রথমে এক্সাম্পল 9.2 এবং 9.3 তে, যে 9.2 এবং 9.3 তে এখানেও আমরা দুইটা বিম ডিজাইনের প্রবলেম শিখে আসছি। তো মেইনলি এক্সাম্পল 9.2 আর 9.10 যেটা এখন আমরা করব, মোটামুটি কাছাকাছি প্রবলেম, একই প্রবলেম, জাস্ট লোডিং কন্ডিশন একই রকম লোডিং কন্ডিশনও দেওয়া আছে। শুধু ডিফারেন্সটা হলো আমাদের এই এক্সাম্পল 9.2 তে যে বিমটা দেওয়া আছে এইখানে সাপোর্ট ব্যতীত অন্য কোথাও কোনো ব্রেসিং এর কথা বলা নাই। শুধু এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। অথচ এক্সাম্পল 9.10 এখন আমরা যেটা সলভ করব এটার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, অর্থাৎ এখানে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, এবং যদি আমরা একটু খেয়াল করি একদম বিমের মিডিল পয়েন্টটাতে এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে। মেইনলি আমি সম্ভবত বলছিলাম আপনাদের অফলাইন ক্লাসে, কোনো একটা বিমের ব্রেসিং যদি থাকে তো ব্রেসিংটাকে প্ল্যানে এরকম ক্রস চিহ্ন দ্বারা দেখানো হয়। এখানে ক্রস চিহ্ন দ্বারা মিনিং হলো আমাদের এই বিমটার একদম মিড পয়েন্ট এখানে একটা ব্রেসিং দেওয়া আছে। এটা আমাদের প্রশ্নতেও দেওয়া আছে, বলা আছে ব্রেসিং ইজ প্রোভাইডেড অনলি এট দ্য এন্ডস এন্ড মিড স্প্যান। মানে মিড স্প্যানে এখানে একটা ব্রেসিং দেওয়া আছে। এখন যদি এরকম কন্ডিশন থাকে যে একটা সিম্পলি সাপোর্টেড বিমের মধ্যে কোথাও একটা ব্রেসিং দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই বিমটাকে কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেটা আমরা এই প্রবলেমের মধ্যে শিখব। এক্সাম্পল 9.2 যখন আমরা সলভ করছিলাম সেখানে যেহেতু কোনো ব্রেসিং ছিল না, সেটাকে আমরা জোন 1 এর মধ্যে ডাইরেক্ট ফেলে দিয়েছিলাম। কারণ সেখানে বলা ছিল এখানে কোনো ব্রেসিং নাই এবং পুরোটা কন্টিনিউয়াসলি ল্যাটারাল ব্রেসড দেওয়া আছে, তাই সেটাকে আমরা জোন 1 এর ফর্মুলা দিয়ে সলভ করে দিয়েছিলাম। এখন যেহেতু এখানে ব্রেসিং দেওয়া আছে, ব্রেসিং দেওয়ার মানে হলো এখন এটাকে আমার চেক দিতে হবে যে এটা জোন 1 এও করতে পারে, 2 তেও করতে পারে। আমরা যখন ডিজাইন করব তখন আমরা ডিজাইন ক্যাপাসিটিটা জোন 1 এর ডিজাইন ক্যাপাসিটি অ্যাসিউম করে ডিজাইন করি। ডিজাইন করার পরে সেটা জাস্ট আমার জোন 2 অথবা জোন 3 দিয়ে চেক দিয়ে দেখতে হয় যে আমি জোন 1 দিয়ে যে ডিজাইন করলাম এটা জোন 2 বা 3 তে ওকে আছে কিনা। তো সেটা প্রসিডিউরটা কিরকম সেটা যদি আমরা একটু ফলো করি, সেটা প্রথমে আমাদের যে লোডিং কন্ডিশনটা দেওয়া আছে, যে সহজ কথায় এই লোড টোটাল প্রথম স্টেপে লোড ক্যালকুলেশন এবং মোমেন্ট ক্যালকুলেশন, এখানে কি পরিমাণ টোটাল লোড আছে এবং এই লোডের কারণে কি পরিমাণ মোমেন্ট জেনারেট হইতেছে সেই মোমেন্টের ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে। তো এখানে যেহেতু দুইটা টাইপের লোড আছে, এখানে একটা ইউডিএল আছে, ইউডিএলটার এখানে লোড বলা আছে ডেড লোড 1 কিপ পার ফিট আর লাইভ লোড হচ্ছে 1.75 কিপ পার ফিট। আর এখানে যে কনসেন্ট্রেটেড লোড আছে বা পয়েন্ট লোড আছে, সেই পয়েন্ট লোডের মধ্যেও এখানে একটা ডেড লোডের পোরশনটা হলো 6 কিপ আর লাইভ লোডের পোরশনটা হলো 8 কিপ। এই দুইটা আলাদা আলাদা টাইপের লোড আছে। সো আমরা যখন টোটাল লোড বের করব তখন এই কনসেন্ট্রেটেড লোডের জন্য আলাদা লোড বের করতে হবে, ইউডিএল এর জন্য আলাদা লোড বের করতে হবে, যেহেতু দুইটা ডিফারেন্ট টাইপস অফ লোড। তো এখানে সেটাই করা হয়েছে। প্রথমে যখন আমরা কনসেন্ট্রেটেড লোডের জন্য আলটিমেট লোড বের করছি, PU equal to 1.2 into dead load plus 1.6 into live load। 1.2 into dead লোডের ভ্যালুটা হচ্ছে 6 কিপ আর 1.6 into লাইভ লোডের ভ্যালুটা হচ্ছে 8 কিপ। টোটাল কনসেন্ট্রেটেড লোড আসতেছে 20 কিপ। আর এখানে টোটাল যে ইউডিএল যেটা আছে, ইউডিএল এর পোরশনের ডেড লোডের পোরশনটা হলো 1 কিপ পার ফিট আর লাইভ লোডের পোরশনটা হলো 1.7 কিপ পার ফিট। তো এটাকে যদি আমরা আলটিমেট লোডে নিয়ে আসি তাহলে 1.2 ইনটু ডেড লোড প্লাস 1.6 ইনটু লাইভ লোড, একই ফর্মুলা। এটা ক্যালকুলেশন করলে আমাদের এখান থেকে ইউডিএল এর জন্য আলটিমেট লোড আসতেছে 4 কিপ পার ফিট। এখন এই টোটাল মানে আলটিমেট যে দুটো লোড পাইলাম, এই টোটাল লোড থেকে আমাদের মোমেন্ট বের করতে হবে। তো আমরা যখন এক্সাম্পল 9.2 সলভ করছিলাম সেখানেও এরকম দুইটা আলাদা আলাদা টাইপের লোড ছিল। এক্সাম্পল 2 তে আমরা একটু দেখাই। এক্সাম্পল 2 তেও এখানে দুইটা আলাদা আলাদা লোড ছিল, একটা ছিল এই কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড আর একটা ছিল ইউডিএল। তো সেক্ষেত্রে আমরা যখন টোটাল মোমেন্ট বা আলটিমেট মোমেন্ট বের করি, আমরা ইউডিএল এর জন্য যে ডাব্লিউ স্কোয়ার বাই 8 এই ফর্মুলা বসাইছিলাম, আর কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোডের জন্য আমরা ফর্মুলা বসাইছিলাম PL বাই 4। এখন আমরা যখন 9.10 সলভ করতেছি এখানেও যদি আমি সেম এই একইভাবে ইউডিএল এর জন্য ডাব্লিউ স্কোয়ার বাই 8 আর কনসেন্ট্রেটেড এর জন্য PL বাই 4 এই ফর্মুলা বসাই দেই, ইটস ওকে। তাতে আমি আলটিমেট বা ম্যাক্সিমাম মোমেন্ট যেটা সেই ম্যাক্সিমাম মোমেন্টটা পেয়ে যাব। জাস্ট এখানে যদি আমি এম ইউ ইকুয়াল টু, এখানে যদি আমি এম ইউ ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার বাই 8, ইউডিএল এর জন্য ডাব্লিউ স্কোয়ার বাই 8, অর্থাৎ ডাব্লিউ এর ভ্যালু 4 বসাই দিই, এল এর ভ্যালু এই যে 28 বসাই দিয়ে আমি ফর্মুলা বসাই দিই ডাব্লিউ স্কোয়ার বাই 8 প্লাস PL বাই 4, অর্থাৎ এখানে যে কনসেন্ট্রেটেড লোড 20,
সেই পি এর জায়গায় 20 বসাই দিই, এল এর জায়গায় 28 বসাই দিয়ে পিএল বাই 4 করি, তাহলেও আমি এখান থেকে টোটাল এই বিমের উপরে ম্যাক্সিমাম কি পরিমাণ মোমেন্ট কাজ করতেছে সেটা পেয়ে যাব। এইখানে ডিফারেন্ট ভাবে কেন সলভ করা আছে, এটার আনসারটা হলো আমরা যখন জোন 2 তে বলছিলাম, জোন 2 যখন আমরা একটু আলোচনা করছিলাম, জোন 2 এর যে ফর্মুলাটা ছিল, এই যে জোন 2 এর যে ফর্মুলাটা ছিল, এই যে এই ফর্মুলাতে আমাদের এখানে একটা টার্ম ছিল, সেটা হলো সিবি। সিবিটাকে বলছিলাম ল্যাটারাল টরশনাল বাকলিং মডিফিকেশন ফ্যাক্টর। আমরা বলছিলাম সাধারণত ডিজাইন বা অ্যানালাইসিস করার সময় এটার একটা কনজারভেটিভ ভ্যালু 1 ধরে নেওয়া হয়, কিন্তু যদি আমরা একদম ডাইরেক্ট লোডিং কন্ডিশন থেকে একদম পয়েন্ট টু পয়েন্ট ভ্যালু বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে বিমটা দেওয়া আছে সেই বিমের এইভাবে মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করে সেখান থেকে আমাদের সিবি এর ভ্যালুটা বের করে নেওয়া হয়। এইখানে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেটা এখানে আর কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া আছে। যদি এখানে আমরা অ্যানালাইসিস বা ডিজাইন করার সময় সিবি ইকুয়াল টু 1 বসাই, তাহলে আমার কোনো অসুবিধা নাই, আমার সেক্ষেত্রে বিমটা আর কি কনজারভেটিভ ডিজাইন করা হয়, অর্থাৎ সেখানে ফ্যাক্টর অফ সেফটি বেশি ধরে নেওয়া হয়, সেক্ষেত্রে আমার কস্ট বেড়ে যাবে কিন্তু আমার স্ট্রাকচারের কোনো অসুবিধা হবে না। আমি যদি একদম পয়েন্ট টু পয়েন্ট হিসাব করে নিতে চাই, তাহলে আমার এখানে এই যে বিমের যে মানে লোডগুলো আছে সেখান থেকে আমার এখানে একটা মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। মোমেন্ট ডায়াগ্রাম যদি ড্র করি, তাহলে এখানে যে টোটাল লোড আছে সেই টোটাল লোডটা জাস্ট এখানে দুইটা যে সাপোর্ট আছে, দুইটা সাপোর্টে যদি ভাগ করে দেই, তাহলে আমি যদি এখান থেকে টোটাল লোড ক্যালকুলেশন করি, এখানে পয়েন্ট লোড আছে 20 কিপ, আর এখানে যে ইয়ে আছে ইউডিএল যেটা আছে সেটা আছে 4 কিপ পার ফিট, আর টোটাল এই বিমটার লেন্থ হচ্ছে 28। তাহলে টোটাল লোড যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে এখানে ইউডিএলটা যদি টোটালটা বের করি, তাহলে জাস্ট 28 ইনটু যদি 4 দেই, তাহলে এখান থেকে ভ্যালুটা আসবে 112, অর্থাৎ 112। আর এখানে পয়েন্ট লোড আছে 20, তাহলে টোটাল লোড হচ্ছে 132। এখানে যেহেতু জাস্ট দুইটাই সাপোর্ট আছে এবং পয়েন্ট লোডটা একদম মিডল পয়েন্টে আছে, এই 132 কিপ লোড জাস্ট দুইটা সাপোর্টে অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে যাবে। এটা আপনারা যদি জাস্ট এখানে মোমেন্ট নিয়ে রিয়াকশন বের করতে চান বা এখানে মোমেন্ট নিয়ে রিয়াকশন বের করতে চান, একই ভ্যালু আসবে, যা যেভাবে খুশি সেভাবে বের করতে পারেন। সেখান থেকে জাস্ট দুইটা সাপোর্টে 132 অর্ধেক অর্ধেক করে এখানে 66 কি, এখানে 66 কি, এভাবে ভাগ হয়ে গেল। তো ভাগ হয়ে যাওয়ার পরে আমাদের যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা ড্র করতে চাই, তাহলে তার আগে আমাদের একটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে হয়, জাস্ট আমাদের সুবিধার জন্য, কারণ একদম ডাইরেক্ট লোড ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে তাই এখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকানো হয়েছে। তো প্রথমে যেহেতু আপওয়ার্ড 66 কি একটা লোড আছে, এখান থেকে 0 থেকে আপওয়ার্ড 66, এরপরে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত পোর্শন পর্যন্ত জাস্ট ইউডিএল আছে, ডাউনওয়ার্ড ইউডিএল আছে। তো সেখানে এখান থেকে এইটুকু লেন্থ বল আছে 14 ফিট, এবং আমাদের ইউডিএল এর ভ্যালু, আলটিমেট ইউডিএল এর ভ্যালু হচ্ছে 4 ফিট পার ফিট। তার মানে এখানে টোটাল ডাউন হবে হলো 14 ইনটু 4 অর্থাৎ 56। তাহলে এখানে লোড ছিল 66, এখান থেকে 56 ডাউন হয়ে যাবে, তাহলে এখান থেকে একদম মিড স্প্যানে এসে আমাদের আপওয়ার্ড দিকে এখানে ভ্যালুটা থাকতেছে +10। 66 থেকে 56 বাদ দিলে যে 10, সেটাই থাকতেছে এখানে। এখন এখান থেকে ডাউনওয়ার্ড আবার আরেকটা কনসেন্ট্রেটেড লোড আছে 20, তাহলে উপরে ছিল +10, সেখান থেকে যদি আমি -20 করি, +10 -20 করলে আলটিমেটলি ভ্যালুটা হয় -10। সেটাই হয়েছে, জাস্ট উপরে ছিল 10, সেখান থেকে 20 নিচে নেমে গেছে, দিয়ে নিচে -10 হয়ে গেছে। এরপরে আবার এখান থেকে এই পোর্শন সেম ভাবে ইউডিএল দেওয়া আছে 14 ফিটের একটা স্প্যান, যেটা ইউডিএল এর ভ্যালুটা হচ্ছে 4 কিপ পার ফিট, তাহলে টোটাল লোড হচ্ছে 14 ইনটু 4 করলে 56, তাহলে -10 থেকে আরো 56 যদি বাদ দেয় তাহলে -66। এবং এখানে একদম এই সাপোর্টের উপরে আপওয়ার্ড আরেকটা 66 কিপের লোড আছে, 66 কিপের লোড আছে। তো সেখান থেকে যদি আমি -66 এর সাথে +66 করে দেই, আলটিমেটলি এই পজিশনে গিয়ে আমাদের সাপোর্টে শেয়ার ফোর্সের ভ্যালুটা 0। এখন এই শেয়ার ফোর্স থেকে এখানে আমরা একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করছি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলতেছে এখান থেকে এই পোরশন পর্যন্ত এটা একটা ট্রাপিজিয়াম শেপের আছে। আমরা জানি শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার সময় শুধুমাত্র এরিয়াটা ক্যালকুলেশন করে শেপ ড্র করে দিলে আমরা যে ভ্যালুটা পাই সেটাই হচ্ছে বেন্ডিং মোমেন্টের ভ্যালু। এখান থেকে জাস্ট এখান থেকে এই পর্যন্ত একটা ট্রাপিজিয়াম শেপে আছে, যেহেতু পুরোটা পজিটিভ আপওয়ার্ড দিকে আছে, এই পুরোটা এরিয়া ক্যালকুলেশন করলে এখান থেকে ভ্যালুটা আসে 532। এই শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আপনাদের সেই অ্যানালিটিক মেকানিক্স সলিড মেকানিক্স এই শিখে আসার কথা, এটা আমি আর ডিটেইলসে যাইতেছি না, যেহেতু এটা আমার কোর্সের উদ্দেশ্য না। তো এখান থেকে এই শেয়ার ফোর্সের এই ট্রাপিজিয়ামের যদি এরিয়াটা ক্যালকুলেশন করা হয়, ভ্যালুটা আসে 532। এরপরে এখানে জাস্ট সেম একই জিনিস, সিমেট্রিক একটা জিনিস, এদিকে পজিটিভ আছে এদিকে নেগেটিভ আছে। এটা যদি 532 হয়, এটা -532, তাই এখান থেকে এ পর্যন্ত আপওয়ার্ড 532, এখান থেকে আবার নিচের দিকে ডাউনওয়ার্ড কন্টিনিউ একবারে এই সাপোর্টে গিয়ে মোমেন্টের ভ্যালুটা 0।
তাহলে এখন আমরা যদি জাস্ট এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের দিকে খেয়াল করি, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে দেখতেছি এই বিমের ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে 532। আবার যদি এখানে আমরা ওই যে m ইকুয়াল টু w এর স্কয়ার বাই 8 প্লাস pl বাই 4 ওই ইকুয়েশন বসাই দিতাম, তো 9.2 তে আমরা যে ইকুয়েশন ইউজ করছি সেই ইকুয়েশন বসাই দিতাম, তাহলে ভ্যালুটা আসতো 532। অর্থাৎ ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা আমরা সেম একই পাইতাম। শুধুমাত্র প্রবলেমটা হলো যদি আমাদের সিবি ক্যালকুলেশন করতে হয়, তাহলে সিবি ক্যালকুলেশন করার ফর্মুলাটা হলো যে এটা CB equal to 12.5 m max অর্থাৎ ম্যাক্সিমাম মোমেন্ট ডিভাইডেড বাই 2.5 m max অর্থাৎ ম্যাক্সিমাম মোমেন্ট, যেটা আমরা পাইলাম 532। তার সাথে আরো তিনটা অজানা টার্ম আছে, সেটা হলো 3 ইনটু ma প্লাস 4 ইনটু mb প্লাস 3 ইনটু mc। এখন ma mb mc এই তিনটা আমরা ওই ডাইরেক্ট w এর স্কয়ার বাই 8 ওই ফর্মুলা থেকে কখনোই পাবো না। এই ma mb mc এই তিনটা ভ্যালু বের করার জন্য মেনলি আমরা এখানে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করছি। এখন এম এ এম বি আর এম সি এই তিনটা কি জিনিস, এই তিনটা বলছিলাম যে আমাদের মানে যে কোনো আমাদের টিমের যে কোনো দুইটা ব্রেসিং ডিস্টেন্সের মধ্যবর্তী যে ডিস্টেন্স, অর্থাৎ যে কোনো দুইটা ব্রেসিং এর মধ্যবর্তী যে ডিস্টেন্স, যেমন এখানে সাপোর্টে ব্রেসিং আছে এবং মাঝখানে ব্রেসিং আছে, তাহলে তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হলো এই 14 ফিট। এই যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্সটাকে আমাদের ইকুয়াল 4টা ভাগে ভাগ করতে হবে। ইকুয়াল 4টা ভাগে যদি ভাগ করি তার মানে কত, এই যে এখান থেকে এই ডিসটেন্স হলো 14 ফিট, এটাকে যদি ইকুয়াল 4টা ভাগে ভাগ করি, এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ, তো 14 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে ভ্যালুটা আসে 3.5 ফিট। তার মানে হলো 3 পয়েন্ট একদম সাপোর্ট থেকে 3.5 ফিট দূরে দূরে আমাদের একটা করে আমরা পয়েন্ট পাবো। তো প্রথম যে পয়েন্টটা পাবো সাপোর্ট থেকে একদম 3.5 ফিট দূরে প্রথম যে পয়েন্টটা পাবো সেটাকে নামকরণ করা হয় এম এ দ্বারা। তার 3.5 ফিট পরে আমরা যেটা পাইতেছি সেটাকে আমরা নামকরণ করতেছি এম বি দ্বারা। এবং তার যে পরবর্তী যে 1/4 যে অংশটা, অর্থাৎ এই 7 এর পরে 3.5 যোগ করার পরে যে অংশটা সেটাকে আমরা নাম করতেছি এমসি। এখন এই এম এ তে অর্থাৎ এম এর ভ্যালুটা কত, এই পয়েন্টটাকে আমরা নামকরণ করছি এ, এটা বি, এটা সি। এখন এম এ অর্থাৎ এ পয়েন্টে মোমেন্ট কত সেটা পাইতে হলে আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে এইটুকু, এই এ যে এখানে আছে এইটুকু এরিয়ার ক্যালকুলেশন করতে হবে। এইটুকু যেহেতু ট্রাপিজিয়াম একটা শেপে আছে, তো ট্রাপিজিয়াম জাস্ট এইটুকু শেপের ক্যালকুলেশন করলে আমরা ভ্যালুটা পেয়ে যাবো। তো সেই ক্যালকুলেশন এরিয়াটা ক্যালকুলেশন করে এখানে এম এর ভ্যালুটা লেখা আছে 206.5। আমরা যদি এম বি ক্যালকুলেশন করতে চাই তাহলে একদম এখান থেকে এই যে বি পয়েন্ট পর্যন্ত যে ট্রাপিজিয়ামটা আছে সেটার এরিয়া ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমরা এম বি এর ভ্যালুটা এখানে পাওয়া গেছে 364। আমরা যদি এম সি ক্যালকুলেশন করতে চাই তাহলে একদম সাপোর্ট থেকে এই যে সি পয়েন্ট যেখানে আছে এই পর্যন্ত আমাদের এরিয়া ক্যালকুলেশন করতে হবে। এরিয়া ক্যালকুলেশন করলে এখান থেকে ভ্যালুটা পাওয়া যায় 472.5 এবং এটা ম্যাক্সিমামটা তো আমরা আগেই ক্যালকুলেশন করে এখানে পাইছি 532। তাহলে এখন আমার এই সিবির যে ফর্মুলা, সিবির ফর্মুলা সমস্ত ভ্যালু আমার যা পাওয়া হয়ে গেছে। যে সিবি যে ফর্মুলা 12.5 এম ম্যাক্স, এম ম্যাক্স এর ভ্যালুটা হলো 532, তার সাথে হলো 2.5 ইনটু এম ম্যাক্স 532 এটা আগেই পাইছি, প্লাস 3 ইনটু এম এ, 3 ইনটু এম এর ভ্যালুটা ইজ 206.5, এম বি এর ভ্যালুটা হচ্ছে যেখান থেকে 364, এম সি এর ভ্যালুটা হলো 472.5। পুরাটা ক্যালকুলেশন করলে সিবি এর ভ্যালুটা আসলে 1.38। যেটা আমি আগেও বলছিলাম যে সিবি এর ভ্যালুটা কখনোই একের থেকে ছোট হয় না, একের থেকে সবসময় বেশি হয়। একের থেকে যখন বেশি হয় তখন আমরা আসলে কনজারভেটিভলি অ্যানালাইসিস করার সময় এটাকে 1 ধরে নিতে পারি। আবার যদি 1.38 যেটা আসছে এটাও রেখে দেয় তাহলে কোনো অসুবিধা নেই। যদি 1.38 ডাইরেক্ট রেখে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের একটু কস্ট বেঁচে যাবে, আমরা একটু ছোট সেকশন সিলেক্ট করতে পারবো। আর যদি এটা 1 ধরে করি তাহলে সেক্ষেত্রে আমাদের একটু কস্ট বেড়ে যাবে, জাস্ট একটু ডিফারেন্স। তাহলে সিবি এর সিবি এর ভ্যালুটা আমরা বের করছি এবং এখান থেকে আমাদের যে বিমের যে লোডিং কন্ডিশন দেওয়া আছে সেই বিমের লোডিং কন্ডিশনের বিমের উপরে সর্বোচ্চ কি পরিমাণ মোমেন্ট আসতে পারে সেটা আমরা পাইছি, সেটা হচ্ছে 532। এরপরের স্টেপ আমি বলছিলাম যে যখন বিম ডিজাইন করব যাতে আমাদের ওই কলাম ডিজাইনের সময় আন্দাজে কোনো একটা সেকশন ধরা না লাগে, এই জন্য বলছিলাম যে এরপরে আমরা এআইসি টেবিলে চলে যাব। এই এআইসি টেবিলে আপনাদের পরীক্ষায় সাপ্লাই দেওয়া হবে, যে কোনো যে পেজ থেকে প্রবলেম থাকবে সে একটা পেজ সাপ্লাই দেওয়া হবে। তো এইখান থেকে এখন আমাদের এমন একটা সেকশন সিলেক্ট করতে হবে যেটার মোমেন্ট ক্যাপাসিটি এই যে 532 এর থেকে বেশি। তো এরকম একটা সেকশন যদি আমরা সিলেক্ট করতে থাকি তাহলে সিলেক্ট করতে যাই, আমরা যদি এখানে ম্যানুয়ালে যে সলিউশনটা দেওয়া আছে এটার সাথে যদি মিল রেখে সলিউশন করতে চাই তাহলে এটা এখানে ম্যানুয়াল W21/62 এই সেকশনটা ধরার কথা বলা হয়েছে। W21/62 এই সেকশনে যদি আমরা যাই
তাহলে এই যে এখানে আছে W21 into 62, W21 into 62 এর মোমেন্ট ক্যাপাসিটি কত? এই যে এই phi into mpx সেটাই হলো আমাদের মোমেন্ট ক্যাপাসিটি। W21 into 62 এর মোমেন্ট ক্যাপাসিটি হলো এই যে 540। তাহলে আমার বিমের উপরে সর্বোচ্চ মোমেন্ট আসতেছিল 532। আমি এখন আমার ইচ্ছা মতো একটা সেকশন ধরে নিলাম যে সেকশনটার মোমেন্ট ক্যাপাসিটি হলো 540, অর্থাৎ তার থেকে একটু বেশি। এখানে আপনার স্বাধীনতা আছে, আপনি এই 532 এর থেকে বেশি যে কোনো একটা সেকশন নিতে পারেন। আপনি চাইলে যে 18x71 নিতে পারেন, 10x112 নিতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। জাস্ট এই আমার বিমের উপরে ম্যাক্সিমাম যে মোমেন্টটা আসতেছে তার থেকে বড় যে কোনো সেকশন আমি ধরে নিতে পারি। তবে আমি চেষ্টা করবো কাছাকাছি সেকশন নেওয়ার, যাতে যাতে আমার ইকোনমিক্যালি এটা ভায়াবল হয়, যেখানে আমার কস্টটা সেভ হয়। তো আমার এখানে আমি যখন W21 into 62 এই সেকশনটা যখন আমি সিলেক্ট করে নিলাম, এখন আমার কাজ কি, এখন এই সেকশনটার মোমেন্ট ক্যাপাসিটি বের করে দেখবো যে আসলে সে ওই 532 পরিমাণ মোমেন্ট নিতে পারে কিনা। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে আমি তো এখানে দেখেই নিলাম যে 21 into 62 ক্যাপাসিটি 540, তাহলে আমাকে আবার চেক দেওয়া লাগবে কেন? এইটার আনসার হলো এই এই টেবিলে, আইআরসি টেবিলে যে মোমেন্ট ক্যাপাসিটিটা দেওয়া থাকে সেটা শুধুমাত্র জোন 1 এর জন্য প্রযোজ্য। শুধুমাত্র এই যে এখানে লেখা আছে এমপিএক্স, জোন 1 এর যে মোমেন্ট সেটাকে যদি মনে থাকে, সেটাকে আমরা এমপি দ্বারা প্রকাশ করছিলাম, অর্থাৎ সেটাকে বলছিলাম প্লাস্টিক মোমেন্ট। তো এই টেবিলটা শুধুমাত্র আসলে জোন 1 এর জন্য প্রযোজ্য। কিন্তু আমাদের এখানে যে বিমটা আছে সেটা আসলে জোন 1 এর মধ্যে আছে নাকি 2 এর মধ্যে আছে সেটা এখন পর্যন্ত আমরা জানি না। তো জানতে হলে কি করতে হবে আমাদের? হ্যাঁ, কারো কোনো অসুবিধা? আচ্ছা, তো জানতে হয় তাহলে আমাদেরকে দুইটা ভ্যালু ফেরে চেক দিতে হবে। ভ্যালু দুইটা কি? একটা হচ্ছে এলপি আর একটা হচ্ছে এলআর। যদি আমাদের ওই প্রথমের দিকে আমরা যে একটা গ্রাফ দেখাইছিলাম যে জোন 1 জোন 2 জোন 3 ডিফারেন্সিয়েটিং যে দুইটা পয়েন্ট বলছিলাম, একটা পয়েন্ট হচ্ছে এলপি আর একটা পয়েন্ট হচ্ছে এলআর। আমাদের 21 into 62 এই সেকশনের জন্য এলপি এর ভ্যালু হলো 6.25 ইঞ্চি, সরি 6.25 ফিট, ইউনিটটা ফিটে, এবং এলআর এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 18.1 ফিট। আর এদের সাথে চেক দিতে হবে আমার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের বেসিং লেন্থটা কত, অর্থাৎ কত দূর পর পর বেসিং আছে। এখানে আমাদের প্রবলেমে বলাই আছে 14 ফিট পর পর বেসিং আছে। তাহলে এই প্রবলেমটার জন্য আমি 21 into 62 যে সেকশনটা নিলাম সেটা এলপি এর ভ্যালুটা হচ্ছে 6.25 ফিট, এল আর এর ভ্যালু হচ্ছে 18.1 ফিট, 18.1 ফিট। আর এল বি যেটা আমাদের আনব্রেসড লেন্থ, যেটা দুটা বেসিং এর মধ্যবর্তী ডিসটেন্স, সেটা হলো 14 ফিট। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের যে আনব্রেসড লেন্থ বা একটা বেসিং থেকে আরেকটা বেসিং এর যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা এলপি এর থেকে বড়, এলপি এর থেকে বড় কিন্তু এলআর এর থেকে ছোট। আচ্ছা, এলপি এর থেকে বড় কিন্তু এলআর এর থেকে ছোট। অর্থাৎ এটা যদি আমরা আমাদের ওই সেই যে ডায়াগ্রামটা ছিল সেটা দিয়ে চিন্তা করি, তাহলে আমাদের প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে জোন 1 আর জোন 2 এর মধ্যে যে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, এটাকে ধরেন আমরা বলছিলাম এটা জোন 1, এটা জোন 2, এটা জোন 3। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলছিলাম এলপি, এই পয়েন্টটাকে বলছিলাম এলআর। তাহলে আমাদের এলপি এর ভ্যালু হলো 6.25, এলবি এর ভ্যালু হচ্ছে 14। তার মানে হচ্ছে এলবি বা আনব্রেসড লেন্থ যেটা সেটাই 6.25 এর থেকে বেশি, কিন্তু এলআর অর্থাৎ জোন 3 থেকে ছোট। জোন 1 এর থেকে বড় কিন্তু জোন 3 থেকে ছোট। তার মানে আমাদের এই যে এক্সিস্টিং বিমটা আমরা যেটা দেখতেছি সেটা জোন 2 এর মধ্যে পড়ে। তো জোন 2 এর মধ্যে যদি পড়ে তাহলে এখন আমাকে জোন 2 এর ফর্মুলা দিয়ে এই যে 21 into 62 এটার মোমেন্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে হবে। এখন জোন 2 এর ফর্মুলা আমি চলে যাই, এখানে আর কি পুরোপুরি সলিউশন করা নাই, এটা আপনাদের হ্যান্ড সলিউশন প্রিপারেশন চলতেছে, এটা পুরোপুরি হ্যান্ড সলিউশন করা নাই। হ্যান্ড সলিউশন পুরোপুরি প্রিপারেশন করলে এটা ভেঙে ভেঙে করা হবে। এটা জাস্ট ডাইরেক্ট এআইএসসি ম্যানুয়াল, স্টিল ম্যানুফ্যাকচার করে তৈরি ম্যানুয়াল, এখানে ওরা সংক্ষেপে ক্যালকুলেশন করে ভ্যালু বসাইছে, পুরোটা ফর্মুলা দিয়ে করে নাই। তো এখন যদি জোন 2 এর আমি ফর্মুলাতে ভ্যালুগুলো বসাই দেই, জোন 2 এর ফর্মুলা ছিল যে এটা for LRFD method is a zone 2 এর moment capacity equal to CB into phi MPX minus BF LB minus LB। এই ফর্মুলাতে আমি জাস্ট ভ্যালু বসাই দেব। CB এর ভ্যালু হচ্ছে 1.38, MPX এই যে আমরা টেবিল থেকে যেটা পাইছি, MPX এই যে টেবিল থেকে phi MPX টেবিল থেকে পাইছি 540 মাইনাস BF, BF ও আমরা টেবিল থেকে পাবো এই যে phi BF, BF এর ভ্যালুটা হচ্ছে W2 into 1 into 62, এই সেকশনের জন্য 17.5, 17.5
যদি এখানে বসাই দেই, এই যে এখানে 17.5 বসাই দিব, আর এলপি অর্থাৎ একটা বেসিন থেকে আরেকটা বেসিং এর ডিসটেন্স বলা হচ্ছে 14 ফিট এবং মাইনাস এলপি, এই টেবিল থেকে আমরা দেখতে পাচ্ছি এলপি হলো 6.25 ফিট। তাহলে এলপি এর ভ্যালুটা যদি এখানে বসাই দিই 6.25 ফিট, তাহলে পুরোটা ক্যালকুলেশন করলে আলটিমেটলি আমাদের মোমেন্ট ক্যাপাসিটি, যেটা মোমেন্ট ক্যাপাসিটি আসতেছে, দেখাই করা আছে এখানে করা আছে, সেটা হচ্ছে এই যে পুরোটা বসাই দিলে, সবগুলো বসাই দিলে এখানে মোমেন্ট ক্যাপাসিটি আসছে 559 ফিট। তাহলে আমাদের মোমেন্ট লোডের কারণে টোটাল ম্যাক্সিমাম মোমেন্ট, সরি টোটাল না, ম্যাক্সিমাম মোমেন্ট আসছিল 532 ফিট। সেখান থেকে আমরা একটা স্টিল সেকশন নিয়েছিলাম 21x62। এই সেকশনটা আমরা প্রথমে চেক দিলাম যে আসলে কোন জোনের মধ্যে পড়ে, সেখান থেকে আমরা দেখলাম যে এটা আসলে জোন 2 এর মধ্যে পড়ে। তো এই জোন 2 এর আবার আমরা যে মোমেন্ট ক্যালকুলেশনের যে ফর্মুলা, সেই মোমেন্ট ক্যালকুলেশনের ফর্মুলাতে আমরা বসাই দিলাম, বসাই আমাদের পুরো টোটাল মোমেন্ট ক্যালকুলেশন করে এখান থেকে ভ্যালু আসতেছে 559 ফিট। তো আমরা তার মানে আমরা যে সেকশনটা সিলেক্ট করছিলাম এই সেকশনটা ওকে আছে, যে পরিমাণ মোমেন্ট ডেভেলপ হয়েছে তার তার তুলনায় যেহেতু এখানে মোমেন্ট ক্যাপাসিটি বেশি আছে, তার মানে এটা ওকে আছে, আমরা এই সেকশনটা ইউজ করতে পারি। এখানে আবার আরেকটা কনফিউশন লাগতে পারে, আমি সেটাও বলে দেই। ম্যাথ এই পর্যন্তই শেষ। যে কনফিউশনটা কিভাবে লাগতে পারে, যে আমাদের এই টেবিল থেকে আমরা যে মোমেন্ট ক্যাপাসিটিটা পাইতেছি, এটা হচ্ছে আমরা বলতেছি জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটি। জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটি তো 2 বা 3 থেকে বেশি হয়। তো জোন 1 এ এখানে মোমেন্ট ক্যাপাসিটি আমরা পাইছি 540, আর জোন 2 তে কিভাবে 559 পাইলাম? এটা তো আসলে থিওরিটিক্যালি কথাটা তো মিলল না। এটা সলিউশন হলো, এই জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটিটা সবসময় সবথেকে বেশিই হবে। এখানে এই ফর্মুলাটার সাথে আমরা যদি জোন 2 এর মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলাতে চাই, তাহলে ফর্মুলাতে লাস্টে আরেকটা কথা লেখা আছে যে এইখানে যে মোমেন্ট ক্যাপাসিটি, এই মোমেন্ট ক্যাপাসিটি লেস দেন ইকুয়াল টু 5 ইনটু এমপিএক্স। অর্থাৎ জোন 2 এর মোমেন্ট ক্যাপাসিটি জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটি থেকে আইদার ছোট হবে অথবা সমান হবে। অর্থাৎ আমরা এখন এখানে যে ভ্যালুটা বের করলাম 559 যেটা আসলো, এটা আসলে থিওরিটিক্যালি ইনকারেক্ট। আমাদের এই প্রবলেমের জন্য যে মানে প্রবলেমের যে কন্ডিশন দেওয়া আছে, লোডিং কন্ডিশন দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করলে ভ্যালুটা পাইতেছি 559, কিন্তু আসলে থিওরিটিক্যালি ইনকারেক্ট। থিওরিটিক্যালি ইনকারেক্ট মানে হলো যে এখানেও লেখা আছে যে দেখেন এই যে লেস দেন ইকুয়াল টু দিয়ে এটা কেটে দিয়ে 5 এমপি লেখা আছে। অর্থাৎ আমরা যদিও এটা 559 আসছে, আমরা এই 559 ভ্যালুটা নিতে পারবো না, এটা আমাদেরকে নিতে হবে হচ্ছে 540 ফিট। অর্থাৎ যদি কোনো সময় এরকম হয় যে জোন 2 এর মোমেন্ট ক্যাপাসিটিটা 1 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে জোন 2 এর যে মোমেন্ট ক্যাপাসিটি এই ভ্যালুটা অ্যাকসেপ্টেবল হবে না। সেক্ষেত্রে জোন 1 এর যে ক্যাপাসিটি সেটা ধরে আমরা সেটাকে আমরা কন্ট্রোল মোমেন্ট ক্যাপাসিটি ভ্যালু লিখে দিই। সেটাও হচ্ছে 540, যেটা 532 এর থেকে বেশি। সো এটা কোনো অসুবিধা নেই, আমরা এই সেকশনটা নিতে পারবো। এখন আসি যে এটা বেশি কেন আসলো। এটা বেশি আসার কারণ হলো এই যে এইখানে যে সিবি, এই সিবি এর ভ্যালুটা, এই সিবি এর ভ্যালুটা এত বেশি চলে আসছে। সাধারণত এটা 1 থেকে 1.05 বা 1.1 এর মধ্যে একটা ভ্যালু আসে। এই প্রবলেমের ক্ষেত্রে সিবি এর ভ্যালুটা আসছে 1.38। 1.38 আসার কারণে এটা টোটাল মোমেন্টটাকে অনেক বেশি বাড়ায় দিছে। দেখেন এখানে আমরা যদি বলি, ফর্মুলাটা যদি দেখাই, এই মোমেন্ট ক্যাপাসিটির ভ্যালুটা ডাইরেক্টলি সিবি এর উপরে ডিপেন্ডেন্ট, জাস্ট প্রপোর্শনালি ডিপেন্ডেন্ট। যদি সিবি এর ভ্যালু বেশি হয় মোমেন্ট ক্যাপাসিটি বেশি হবে, সিবি এর ভ্যালু কম হলে মোমেন্ট ক্যাপাসিটি কম হবে। সো এখানে আমাদের যে প্রবলেমটা আমরা সলভ করলাম, এখানে সিবি এর ভ্যালুটা অনেক বেশি আসার কারণে মেইনলি আমাদের এখানে মোমেন্ট ক্যাপাসিটিটা একটু বেশি বেড়ে গেছে। হ্যাঁ, একজন হ্যান্ড রেজ করছেন, বলেন। স্যার এখানে আমরা যদি স্যার সিবি এর ভ্যালুটা স্যার 1 ধরে করি তাহলে তো স্যার ম্যাথটা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ হবে, কোনো অসুবিধা নেই। মানে সিবি এর ভ্যালুটা 1 ধরে করাটা হলো কনজারভেটিভ, যেখানে আপনি আগে থেকেই মোমেন্ট একটু কম ধরে নিতেছেন, যেটা আসলে আপনার কস্ট একটু বাড়ায় দিবে, তো স্ট্রাকচারাল কোনো অসুবিধা হবে না। জি স্যার। তাহলে এটা গেল আমাদের এক্সাম্পল 9.10। মেইনলি এই পর্যন্ত আমাদের জেনারেল বিম ডিজাইন বা বিম অ্যানালাইসিস শেষ। এক্সাম্পল 9.10 পর্যন্ত আমাদের জেনারেল একটা স্টিলের বিম কিভাবে ডিজাইন করতে হবে বা কিভাবে অ্যানালাইসিস করতে হবে এই পর্যন্ত শেষ। প্রসেসটা খুবই সহজ, জাস্ট আমাদের 3টা জোন আছে, আমাদের প্রথমে চেক দিতে হয় যে এটা কোন জোনের মধ্যে পড়ে, সেই জাস্ট যেই জোনে পড়ে সেই জোনের ফর্মুলা বসাই দিলে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যায়। এখানে আপনাদের যে প্রবলেমগুলো আছে এগুলো মোটামুটি সিম্পলিফাইড হ্যান্ড সলিউশনও প্রিপেয়ার চলতেছে, ওটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, শেষ হয়ে গেলে আপনাদের সাথে এটা শেয়ার করে দিব। আরেকজন স্যার হ্যান্ড রেজ করছে, বলেন। জি স্যার, হ্যান্ড সলিউশন গুলো দিলে স্যার আমাদের ম্যাথ করার জন্য একটু ইজি হয়ে যায় পরীক্ষায়। হ্যাঁ, হ্যান্ড সলিউশন প্রিপেয়ার শেষ হলে আমি দিয়ে দেব। আরেকজন হ্যান্ড রেজ করছেন, সোহাগ মিয়া, বলেন। স্যার জোন
কথা বুঝি নাই সোহাগ মিয়া। কোন একটা কারণে আপনার সাউন্ড আসে নাই, আপনার কথা আমি শুনতে পাইনি সোহাগ মিয়া। বলতে জোন ক্যাপাসিটিটা স্যার দেখাইছেন স্যার, ওইটা যে আবার একটু দেখাইতেন স্যার কিভাবে। জোন ডিটারমিনেশন এটা তো আসলে অনেক আগের বিষয়, আপনি তো অনেক পিছিয়ে পড়ছেন, কারণ আমাদের আর তো সিলেবাস শেষ করতে হবে। আমি জাস্ট সংক্ষেপে বলি, একটা বিম কোন জোনের মধ্যে পড়ে, সেই জোন 1 নাকি 2 নাকি 3, এটা ডিপেন্ড করে হচ্ছে তার আনরেস্ট লেন্থ বা এলবি এর ভ্যালুর উপরে। এলবি যেটা মানে সহজ কথায় কত দূর দূরে দূরে বেসিং আছে সেই ডিসটেন্সটাকেই বলা হয় এলবি। এলবি এর ভ্যালুটা যদি এই যে আমাদের এই পর্যন্ত যে পার্ট, এটাকে বলা হয় জোন 1। এই যে এখানে পিছনে দেখানো আছে এইটুকু, এখান থেকে এইটুকু হলো জোন 1, এখান থেকে এইটুকু হচ্ছে জোন 2, পরে বাকি যেটা আছে সেটা হচ্ছে জোন 3। এখন এই যে এল বি মানে কতদূর পর পর ব্রেসিং আছে, এই যে এই বিমটার মনে করেন এখানে একটা ব্রেসিং আছে, এখানে একটা ব্রেসিং আছে, আমি বললাম এদের মধ্যবর্তী ডিস্টেন্স বললাম 10 ফিট। এখন এই এল বি এর ভ্যালুটা যদি এল পি এর থেকে বেশি হয়ে যায়, বড় হয়ে যায়, কিন্তু এল আর এর থেকে ছোট হয়, আমি প্রথম থেকে আসি, যদি এল বি এর ভ্যালুটা যদি এল পি এর থেকে ছোট হয়, তার মানে সেটা জোন 1 এ থাকবে। এল বি এর ভ্যালুটা যদি এল পি এর থেকে বড় হয় কিন্তু এল আর এর থেকে ছোট হয়, তাহলে সেটা জোন 2 তে থাকবে। আর এল বি এর ভ্যালুটা যদি ডাইরেক্ট এল আর এর থেকেও বড় হয়ে যায়, তাহলে সেটা চলে যাবে জোন 3 তে। তার মানে জাস্ট আমাদের দুইটা কন্ডিশন মনে রাখতে হবে, যে আমাদের এল বি এর ভ্যালুটা এল পি এর থেকে ছোট নাকি বড়। যদি ছোট হয় তার মানে সহজেই জোন 1, যদি বড় হয় তাহলে সেটা জোন 2 তেও হতে পারে, 3 তেও হতে পারে। এরপরে চেক দিতে হবে এল বি এর ভ্যালুটা এল আর এর থেকে ছোট না বড়। যদি ছোট হয় তাহলে সেটা জোন 2 তে এখানে থাকবে, আর যদি বড় হয়ে যায় তাহলে জোন 3 তে থাকবে। আমরা যে প্রবলেমটা করলাম এটার সাথে যদি একটু কম্পেয়ার করি, এখানে যে প্রবলেমটা করলাম এখানে এল বি অর্থাৎ একটা বেসিং থেকে আরেকটা বেসিং এর ডিসটেন্স দেওয়া আছে 14 ফিট। আর আমাদের এখানে যে স্টিল সেকশনটা আমরা নিছি, এই স্টিল সেকশনটা হলো 21 × 62। 21 × 62 এর জন্য এই যে এআইএসসি টেবিল আমাকে বলে দিতেছে এলপি এর ভ্যালুটা হচ্ছে 6.25 আর এলআর এর ভ্যালুটা হচ্ছে 18.1। তাহলে 14 যেটা 14 কি হবে, 6.25 এর থেকে বড় কিন্তু 18 থেকে ছোট। তার মানে কি, এখন এই যে আমরা যদি এই ফিগারে চলে যাই, আমাদের যে জোনের যে ফিগার সেখানে যদি চলে যাই, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো সহজেই 14 হলো 6.25 এর থেকে বড়, মানে এই এলপি এর এই ভ্যালুটার থেকে বড়, কিন্তু এল আর এই ভ্যালুটার থেকে ছোট, তার মানে সেটা জোন 2 তে আছে। এইভাবে যে কোনো একটা বিমের আমরা সেটা কোন নাম্বার জোনে আছে সেটা বের করতে পারবো। এরকম জোনের প্রশ্ন আসলেই সেখানে ডাইরেক্ট এরকম ফিগার দেওয়া থাকবে, অথবা প্রশ্নেই বলা থাকবে এলবি ইকুয়াল টু কত। সেটাকে আমরা সেই স্টিল সেকশনটা আছে সেই স্টিল সেকশনের এআইসি টেবিলের এলপি আর এল আর এই দুটার সাথে কম্পেয়ার করব, কম্পেয়ার করে ডিটারমাইন করবো সেটা কোন জোনের মধ্যে পড়ে। কিছু কি বোঝা গেছে? জি স্যার, আচ্ছা, থ্যাংক এ- ইউ স্যার। এই প্রবলেমে আর কারো কোনো অসুবিধা আছে? না থাকলে আমরা পরের পার্টে যাব। না স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের সিম্পল একটা স্টিল বিম ডিজাইন বা অ্যানালাইসিস এটা কমপ্লিট। এরপরে আমাদের যে পার্টটা আছে সেটা হচ্ছে শিয়ার ইন বিম। আমরা এতক্ষণ পর্যন্ত যে বিম ডিজাইন বা অ্যানালাইসিস করলাম পুরোটাই ছিল ফ্লেক্সার স্ট্রেসের কারণে, অর্থাৎ বেন্ডিং স্ট্রেস বা মোমেন্টের কারণে। এরপরে আমরা যদি আসি তাহলে আমাদের ফ্লেক্সার স্ট্রেসের পাশাপাশি বিমের মধ্যে কিছু শেয়ার স্ট্রেসও থাকে। তো একটা বিমে কি পরিমাণ শেয়ার নিতে পারে, বিমের শেয়ার ক্যাপাসিটি কত, সেটাই মেনলি এই পার্টে আলোচনা করা হবে। এখানে স্টিলের শেয়ার ক্যাপাসিটি বের করা খুবই ইজি। স্টিলের শেয়ার ক্যাপাসিটি বের করার জন্য আসলে অনেক কঠিন কোনো কিছুই নেই, সিম্পল ছোট্ট একটা ফর্মুলা আছে যেটাই লেখা আছে, নমিনাল শেয়ার স্ট্রেংথ অফ এ স্টিল বিম ভি ইকুয়াল টু 0.6 ইন্টু এফ ওয়াই ইন্টু এ ডাব্লিউ ইন্টু সিভি। এটাই হলো জাস্ট একটা স্টিলের শেয়ার স্ট্রেংথ বের করার ফর্মুলা। সেই কোনো একটা স্টিল সেকশন, যেমন আগে যে প্রবলেমটা করলাম, এই বিমটারে যদি বলে যে শেয়ার স্ট্রেংথ বের করতে, তাহলে শেয়ার স্ট্রেংথ বের করতে বলে জাস্ট এই ফর্মুলাতে বসাই দিলে আমরা যে ভ্যালুটা পাবো সেটাই হলো ওই বিমের শেয়ার স্ট্রেংথ। এখন এই ফর্মুলাতে কোনটা কি, 0.6 তো জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু, এফ ওয়াই যেটা সেটা হলো স্টিলের ইল্ড স্ট্রেংথ, যেটা এ 36 হলে 36, অথবা এফ 992 হলে এফ ওয়াই এর ভ্যালুটা 50, যেটা অর্থাৎ ইল্ড স্ট্রেংথ সহজ কথা। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এডাব্লিউ। এডাব্লিউ মানে হচ্ছে এরিয়া অফ ওয়েভ। আমরা যদি একটা ডাব্লিউ সেকশনের কথা চিন্তা করি, আমরা ডাব্লিউ সেকশনের যে দুইটা পার্ট, এই উপরের বা নিচের এই পার্টগুলোকে আমরা বলি ফ্লেঞ্জ,
মাঝখানে যে পার্ট, এই পার্টটাকে বলা হয় ওয়েভ। তো আমরা যখন শেয়ার স্ট্রেস বা শেয়ার স্ট্রেংথ ক্যালকুলেশন করব, আপনাদের একদম প্রথমের দিকে আমি একটা কথা বলছিলাম যে একটা ডাব্লিউ সেকশনে সাধারণত যে মোমেন্ট পার্টটা ক্যারি করে প্লেনস এবং শেয়ার পার্টটা ক্যারি করে ওয়েভ। তো সেক্ষেত্রে আমরা যখন শেয়ার স্ট্রেংথ বের করবো তখন আমাদের এই যে ডাব্লিউ সেকশনটা আছে, এই ডাব্লিউ সেকশনটার এই ওয়েভের এরিয়াটা বের করতে হবে। এই এরিয়াটা কত, ওয়েভের এরিয়াটুকু কত। তো এবার এরিয়া ক্যালকুলেশন করার জন্য আমাদের এআইসি টেবিল আছে। এখান থেকে জাস্ট এই যে ডেপথ যেটা আছে, এই যে ডেপথ যেটা আছে ডি, ডেপথের সাথে ওয়েভের থিকনেস গুণ করলেই আমরা ওয়েভের এরিয়া পেয়ে যাই যে কোনো একটা সেকশনের জন্য। সাপোজ ডাব্লিউ 18x71, এই সেকশনটা যদি আমরা ওয়েভের এরিয়া বের করতে চাই তাহলে জাস্ট এই যে এখানে ডেপথ দেওয়া আছে 18.5, এটার সাথে তার থিকনেস এই যে 0.495, এটা গুণ করে দিলে সেটা পাবো, সেটা হচ্ছে এডব্লিউ, অর্থাৎ এরিয়া অফ ওয়েভ। এবং ফাইনালি আমাদের এই ফর্মুলাতে আরেকটা পার্ট যেটা আছে সেটা হচ্ছে সিভি। সিভিটা হলো শেয়ার কারেকশন একটা ফ্যাক্টর, শেয়ার স্ট্রেংথ কারেকশনের একটা ফ্যাক্টর। এই শেয়ার স্ট্রেংথ কারেকশন ফ্যাক্টরের আবার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এই সিভি এর ভ্যালুটা বিভিন্ন টাইমে বিভিন্ন রকম হয়। এখানে সেরকম তিনটা কেস বলা আছে। সিভি বা শেয়ার কারেকশন ফ্যাক্টরটা মেইনলি ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর। সেটা হলো পুরো একটা যে স্টিলের সেকশনটা আছে, যদি স্টিলের বিম যেটা আছে সেটার পুরো ডেপথ, তার সাথে তার যে ওয়েভ থিকনেস আছে সেটার রেশিওর উপরে। এটাকে যদি আমি এখানে দেখাই, ফিগার দিয়ে দেখাই, ধরেন পুরো এখান থেকে এই পর্যন্ত যে পুরো ডেপথ সেটা হলো এইচ, আর শুধুমাত্র এই ওয়েভের যে থিকনেস এখান থেকে এইটুকু যে থিকনেস এটা হচ্ছে টিডব্লিউ। তো পুরো এইচ ডিভাইডেড বাই টিডব্লিউ, এই রেশিওর উপরে একটা কেস ডিপেন্ড করে সিভি এর। যদি এরকম হয় সেই এইচ বাই টিডব্লিউ এই রেশিওটা 1.1 ইনটু রুট ওভার কেভি ইনটু ই ডিভাইডেড বাই এফ ওয়াই, এর থেকে যদি ছোট হয় তাহলে সেক্ষেত্রে সিভি এর ভ্যালুটা বলতেছে 1 ইউজ করা যাবে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে ফর্মুলা থেকে বের করে নেওয়া যাবে। তো এত কিছু আসলে কোনো ঝামেলা করার প্রয়োজন হয় না। সাধারণত সমস্ত যত ডিজাইন অ্যানালাইসিস আর কিছু আছে না কেন, সব ক্ষেত্রেই যেখানে বলে দিছে সব ক্ষেত্রেই মেনলি আমরা সিভি এর ভ্যালুটা 1 ধরেই ডিজাইন অ্যানালাইসিস করতে পারি। এটাও সেম বিমের আগে সিভি এর মতো একটা কনজারভেটিভ আইডিয়া। যদি অন্তরে ডিজাইন বা অ্যানালাইসিস করি তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা সেফ থাকবে, হয়তো সেক্ষেত্রে একটু কনজারভেটিভ হওয়ার কারণে সেক্ষেত্রে আমাদের কস্ট একটু বেশি হবে। তবে কমপ্লেক্সিটি এড়ানোর জন্য, জটিলতা এড়ানোর জন্য সেখানে ডাইরেক্ট সিভি ইকুয়াল টু 1 ইউজ করা যাবে শেয়ার স্ট্রেংথ বের করার সময়। আর যদি কেউ মনে করেন যে এভাবে ডাইরেক্ট প্রত্যেকটা কেস বা প্রত্যেকটা ফর্মুলা দিয়ে বের করবেন তাতেও কোনো অসুবিধা নেই। আলটিমেটলি আমাদের যদি এটা ইউজ করি তাহলে সেক্ষেত্রে আমরা সেফ সাইডে থাকতেছি, কমপ্লেক্সিটিটা কমাই। এখান থেকে জাস্ট শেয়ার ফোর্স বা শেয়ার স্ট্রেংথ বের করার একটা সিম্পল একটা প্রবলেম আছে। জাস্ট এখানে একটা বিম দেওয়া আছে, এই বিমের এখানে ডেড লোড দেওয়া আছে, ইউডিএল ডেড লোড হিসেবে দেওয়া আছে 2 কিপ পার ফিট, আর লাইভ লোড হিসেবে দেওয়া আছে 4 কিপ পার ফিট। এখান থেকে আমাদের যে বিমটা দেওয়া আছে এই বিমটা শেয়ার অ্যাডিকুয়েসি চেক দিতে বলতেছে। শেয়ার অ্যাডিকুয়েসি মানে হলো এই যে লোড যেটা আছে সেই লোডের কারণে এই বিমের মধ্যে সর্বোচ্চ কি পরিমাণ শেয়ার ফোর্স জেনারেট হবে সেটা, এবং আমাদের এখানে যে বিমটা আছে সেই বিমটা ওই পরিমাণ শেয়ার ফোর্স নিতে পারবে কিনা এটা চেক দিতে বলছে। মানে সহজ কথা আমাদের এই বিমটা অ্যাডিকুয়েট কিনা শেয়ার স্ট্রেসের বা শেয়ার স্ট্রেংথের দিক থেকে, এটা অ্যাডিকুয়েট কিনা সেটা আমাদের চেক দিতে বলতেছে। তো প্রথমত আমাদের এখানে যে লোডটা আছে সেই লোডের জন্য আমরা যদি বিমের উপরে ম্যাক্সিমাম কি পরিমাণ শেয়ার আসবে সেটা যদি বের করতে চাই তাহলে এখানে আমাদের সহজ কথায় টোটাল লোড কত সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করে নিই তাহলে এখানে এই আলটিমেট লোড 1.2 ইনটু ডেড লোড প্লাস 1.6 ইনটু লাইভ লোড, এটা পুরোটা ক্যালকুলেশন করলে আলটিমেট লোড আসে হলো 8.8 কিপ পার ফিট। এখন এই টোটাল এর উপরে এই লোড আসে 8.8 কিপ পার ফিট, আর এর টোটাল লেন্থ হচ্ছে কত 20 ফিট। তাহলে টোটাল আমি যদি টোটাল এর মধ্যে কি পরিমাণ লোড আছে সেটা ক্যালকুলেশন করতে চাই তাহলে জাস্ট এই লেন্থ দ্বারা যদি ইউডিএলটাকে আমি গুণ করি 8.8 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এখানে আমাদের টোটাল লোড আসবে হলো 176 কিপ। ক্যালকুলেশন করলে টোটালটা আসে 176। এখন এটা যেহেতু একটা সেফটি সাপোর্টেড বিম এবং জাস্ট পুরোটা ইউডিএল আছে, এটাকে যদি দুইটা রিঅ্যাকশনে আমি লোডটাকে ভাগ করে দেই তাহলে কি হবে, এই টোটাল লোড অর্থাৎ 176 যেটা 176 এর অর্ধেক অর্ধেক করে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তো সেটাই এখানে দেখানো হয়েছে। দেখেন এই যে টোটাল এখানে আলটিমেট লোড ছিল 88 কিপ ফিট, সরি 88 কিপ ফিট, টোটাল লেন্থ হচ্ছে 20 ফিট। আর তাকে যদি আমি দুই ভাগে ভাগ করে দিই অর্থাৎ টোটাল লোডটাকে যদি দুই ভাগে ভাগ করে দিই তাহলে এই সাপোর্টে অর্ধেক যাবে আর এই সাপোর্টে অর্ধেক যাবে। যেহেতু মাঝখানে কোনো পয়েন্ট কোনো কিছুই নাই, বিমটা একদম সিমেট্রিক অবস্থায় আছে, মিডিল পয়েন্ট থেকে সিমেট্রিক, সব জায়গায় সমান পরিমাণ লোড আছে, তার মানে কি পুরো লোডটা
অর্ধেক অর্ধেক করে দুইটা সাপোর্টে ভাগ হয়ে যাবে। তো সেটাই এখানে করা আছে যে টোটাল লোড যে 8.8 ইনটু 20 করে টোটাল লোড বের করা হয়েছে, তারপরে 2 দিয়ে ভাগ করে সেটা দুইটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, দুইটা সাপোর্টে ভাগ করে দেওয়া হয়েছে। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে টোটাল শেয়ার ফোর্স আসে 88 কি, টোটাল শেয়ার ফোর্স 88 কি, সরি ম্যাক্সিমাম শেয়ার ফোর্স 88 কি কেন কিভাবে হবে সেটা যদি আমরা আরো চেক দিতে চাই, তাহলে আমরা কি এই যে এখানে যে দুইটা রিঅ্যাকশন পাইলাম, এখন চাইলে আমরা এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারি। এখান থেকে জাস্ট আমি ফিগার দেখে বলতে পারি যেহেতু এটা সিম্পলি সাপোর্টেড বিম, মাঝখানে আর কোনো লোড নাই, ম্যাক্সিমাম শেয়ারটা সাপোর্টেই হবে। তারপরে যদি আমি এটা প্রমাণ করে দেখাইতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এটা এসএফটি ড্র করতে পারি। শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে এখানে আপওয়ার্ড একটা ফোর্স আছে 88 কি, তাহলে তার মানে কি আমাদের এই পয়েন্ট থেকে উপরের দিকে 88 কি উঠে যাবে, মাঝখানে আর কোনো ধরনের কোনো লোড নাই, কিন্তু টোটাল ডিসটেন্সটা হলো 20 কি, সরি মাঝখানে ইউডিএল ব্যতীত অন্য কোনো পয়েন্ট লোড নাই। টোটাল লেন্থটা হচ্ছে 20 ফিট এবং এই টোটাল ইউডিএল আলটিমেট লোডটা আসে 8.8 কিপ পার ফিট। তাহলে এখান থেকে 20 ইনটু 8.8 করলে ভ্যালুটা আসে 176। তার মানে এই 88 থেকে এখন জাস্ট পুরোটা নেমে যাবে, নেমে গিয়ে মাইনাস এখানে মাইনাস 88 এ চলে যাবে। মাইনাস 88 থেকে আবার এখানে আপওয়ার্ড দিকে 88 কিপের একটা লোড আছে, এটা যদি দিয়ে দেয় তাহলে আলটিমেটলি এখানে জিরো চলে আসে। তো এখান থেকে আমি জাস্ট এটা ফিগার দেখেও বলা যায় যে জাস্ট এখান থেকে যেহেতু সিমেট্রিক সবকিছু, এখানে মাঝখানে কোনো ধরনের অন্য কোনো আপওয়ার্ড ডাউনওয়ার্ড কোনো ধরনের লোড নাই, তার মানে এই সিম্পলি সাপোর্টেড বিমের এই যে রিঅ্যাকশন আছে রিঅ্যাকশনের ম্যাক্সিমাম শেয়ার ফোর্সটা আছে। তো এখানে সেটাই আসছে, ম্যাক্সিমাম শেয়ার ফোর্সটা হচ্ছে 88 কিপ, সরি 88 কিপ। এখন আমাদের এই W21 ইনটু 55 এই বিমটার শেয়ার ক্যাপাসিটি বের করতে হবে, শেয়ার ক্যাপাসিটি বের করে চেক করতে হবে যে সে এই 88 কিপ শেয়ার সে নিতে পারবে। এটা চেক করার জন্য আমাদের যে ফর্মুলা যে E equal to 0.6 into Fy into AW into CV, এই ফর্মুলাতে জাস্ট আমরা ভ্যালু বসাই দিব। তো V equal to 0.6 তো কনস্ট্যান্টের একটা ভ্যালু, Fy আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে বলা আছে 50 psi, তার সাথে এখন আমাদের কোন করতে হবে AW। AW কিভাবে পাবো, এই যে যেটা বলেই নিলাম যে AW হলো ডেপথ ইনটু তার থিকনেস, সরি ডেপথ ইনটু থিকনেস অফ ওয়েভ। আমাদের এআইসি টেবিল যেটা আছে ওখানে যদি আমরা এই 21 ইনটু 55 এই সেকশনটা খুঁজে নেই, যেখানে আছে W21 ইনটু 55, W21 ইনটু 55 এর জন্য ডেপথ D এর ভ্যালু হচ্ছে 20.8 এবং থিকনেস TW এর ভ্যালু হচ্ছে 0.375। এখানে সেই দুটাই গুণ করা হয়েছে 20.8, এই যে AW equal to D into TW 20.8 into 0.375, এটা গুণ করলে AW এর ভ্যালুটা আসে 7.8। CV এর ভ্যালুটা আমরা বললাম যেটা আমরা কনজারভেটিভ 1 ধরে নিতে পারি, এখানে আমাদের কমপ্লেক্সিটি এড়ানোর জন্য জাস্ট আমরা 1 ধরে নিতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি এখানে V এর ফর্মুলাটা বসিয়ে দেই, সো V equal to 0.6 into 50 into AW পেলাম 7.8 আর CV এর ভ্যালুটা আমরা বলে দিলাম 1। তো সেখান থেকে আমাদের যে বিমটা দেওয়া আছে এই বিমের শেয়ার ক্যাপাসিটি পাইতেছি আমরা 234 কিলো। অর্থাৎ আমাদের লোডের কারণে এর উপরে শেয়ার স্ট্রেন বা শেয়ার লোড আসবে হচ্ছে 88 কিপ, আর আমাদের এই বিমটা শেয়ার নিতে পারবে 234 কিপ। তার মানে এটা অবশ্যই ওকে আছে, আমাদের যে সেকশনটা আছে সেই সেকশনটা শেয়ারের এগেইনস্টে অ্যাডিকুয়েট আছে, আমাদের এটার আর অন্য কোনো সেকশন প্রয়োজন নেই, জাস্ট এটাই আমাদের চেক দিতে বলতেছে যে এটা অ্যাডিকুয়েট কিনা। এখান থেকে আমরা জাস্ট ডিসিশনে আসতে পারি যেহেতু লোড আছে 88 কি আর আমাদের শেয়ার ক্যাপাসিটি আসছে 234, তার মানে এটা শেয়ারের এগেইনস্টে অ্যাডিকুয়েট আছে। এই শেয়ার চেকটা খুবই সিম্পল ছোট্ট প্রবলেম, এটা জাস্ট লোড দেওয়া থাকলে জাস্ট এই শেয়ারের আর অন্য কোনো এক্সট্রা কোনো ফর্মুলাও নেই, জাস্ট ছোট্ট এই ফর্মুলা। এই ফর্মুলাটা আসলে মুখস্থ কোনো কিছু নাই, Fy তো প্রশ্নই দেওয়া থাকবে, AW তো জাস্ট এই থেকে যে DRTW এটা গুণ করলেই AW পেয়ে যাবেন, আর CV এর ভ্যালুটা আমি বলেই দিলাম, CV এর ভ্যালুটা আমরা কনজারভেটিভ হিসেবে CV equal to 1 ধরে নেব, ধরে নিয়ে যে ভ্যালুটা আসে সেখান থেকে আমরা ডাইরেক্ট তার শেয়ার ক্যাপাসিটি বের করতে পারবো। এটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? না স্যার। জি না স্যার। না স্যার। এখন আমরা আসি মেইনলি শেয়ারের, এটুকু খুবই ইজি জিনিস, এটুকু বুঝতে কোনো অসুবিধা হয় না, কিন্তু স্টিলের বিমে এই আরসিসি থেকে ডিফারেন্ট 4টা শেয়ার ফেলিয়ার আসে, সেই 4টা স্পেশাল টাইপের শেয়ার ফেলিয়ার যদি আসে বসে, তার আগে আমরা যদি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হলো একটা স্টিল বিমে যদি ডিফ্লেকশন আমরা ক্যালকুলেশন করতে চাই, এই ডিফ্লেকশন স্টিল বিম বলি বা আরসিসি বিম বলি ফর্মুলা একই, আমরা এই সেম ডিফ্লেকশনের এই ফর্মুলা আরসিসি বিমেও দেখে আসছি, যেখানে ডাইরেক্ট আমরা যখন রেডিয়াল ইকুয়াল টু
ইকুয়েশন বের করতাম ডাইরেক্ট, এটা সেটা করে আসতেন প্রথমত মেকানিক্স অফ সলিডস তে পড়ে আসছেন, ডাবল ইন্টিগ্রেশন মেথডের মাধ্যমে বাইরে মেথডের মাধ্যমে আলটিমেটলি এরকম ডিফ্লেকশন করতে এরকমই ইকুয়েশন আসতো। জাস্ট স্টিল বিমের ডিফ্লেকশন আর আরসিসি বিমের ডিফ্লেকশন জাস্ট সেম ফর্মুলা, জাস্ট এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়। যদি আমরা একটা আরসিসি বিমের কথা বলি তাহলে সেক্ষেত্রে ধরুন মডুলাস অফ ইলাস্টিসিটির ভ্যালু হয় 30 ইনটু 10 টু দি পাওয়ার 6, বিভিন্ন সময় এটা চেঞ্জ হতে পারে। স্টিলের ক্ষেত্রে এটা 29,000, এল এর ভ্যালুটা জাস্ট এল, অর্থাৎ ডিফ্লেকশনের জন্য স্টিল আর আরসিসির এক্সট্রা আলাদা কোনো কিছু নাই, জাস্ট ডিফ্লেকশনের এই ফর্মুলাতে যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো বসাই দিলে আলটিমেটলি কত ডিফ্লেক্ট হয় এটা চলে আসে। এটা আমাদের মেইন পড়ার জন্য অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এই জিনিসটা যে আমরা শেয়ার ফোর্স, কোনো একটা বিমের শেয়ার স্ট্রেন্থ কতটুকু, সে কি পরিমাণ শেয়ার নিতে পারবে, সেটা তো জাস্ট সিম্পল একটা ফর্মুলা দিয়ে শিখে আসলাম। এখন এই এই ফর্মুলাতে যে শেয়ার স্ট্রেন্থ আসতেছে এর বাইরে, অর্থাৎ আরসিসি এবং স্টিল স্ট্রাকচারের শেয়ার স্ট্রেসের ক্ষেত্রে বা শেয়ার স্ট্রেন্থের ক্ষেত্রে 4টা স্পেশাল টাইপের বিম ফেলিয়ার হয়। এই এই 4টা স্পেশাল টাইপের বিম ফেলিয়ার আরসিসি তে কখনোই হয় না, কিন্তু স্টিলে এই 4টা হইতে পারে। সেই 4টা স্পেশাল টাইপের ফেলিয়ারটা কি, প্রথমে যেটা বলতেছে সেটা হচ্ছে লোকাল ফ্লেঞ্জ বেন্ডিং, অর্থাৎ এই যে এখানে যে ফ্লেঞ্জ আছে, এই কম্প্রেশন ফ্লেঞ্জ, যে কোনো একটা ফ্লেঞ্জ যদি বেঁকে যায় তাহলে সেই ফ্লেঞ্জ, এটাকে আমরা বলি লোকাল ফ্লেঞ্জ বেন্ডিং। এটা এইটা অথবা এটা যে কোনো একটা বেঁকে গেলে, যে কোনো একটা ফ্লেঞ্জ বাঁকলে সেটাকে আমরা বলতে পারি লোকাল ফ্লেঞ্জ বেন্ডিং। এখন এই আমরা যখন একটা আসে স্টিলের বিম চেক দেই বা অ্যানালাইসিস করি, আমরা তো শুধুমাত্র এখানে দেখলাম যে তার শেয়ার টুকু চেক দিলেই হইতেছে, তো আলটিমেটলি যখন প্র্যাকটিক্যালি মানে চেক দিতে হয়, আমাদের এরকম একটা এক্সাম্পল সামনে আছে পড়ে আছে, তখন মোটামুটি এই একটা শেয়ারের পাশাপাশি এখানে যে আরো 4টা শেয়ার আছে, 4 ধরনের যে ফেলিয়ার আছে, এই 4 ধরনের ফেলিয়ারের সব ইকুয়েশন আছে। এই ইকুয়েশন অর্থাৎ ওই শেয়ারের পাশাপাশি এই 4টা ফেলিয়ার হইতেছে কিনা এটাও চেক দিতে হয়। এই বিভিন্ন যেমন লোকাল ফ্রেন্স বেন্ডিং বা লোকাল ওয়েভ বেন্ডিং, এগুলোর বিভিন্ন ইকুয়েশন নিচে দেওয়াই আছে, সেই ইকুয়েশনের ভ্যালু বসায় বসায় দেখতে হয় যে আসলে আমি এখানে তো দেখলাম যে শেয়ারে ওকে আছে, শেয়ার স্ট্রেন্থ বেশি আছে, 80 থেকে শেয়ার স্ট্রেন্থ বেশি আছে, তার মানে এটা ওকে আছে। তো আসলে এটা ওকে থাকলেও যদি এই 4টার মধ্যে কোনো একটাতে ফেল করে যায় তার মানে সেটা আসলে ফেল করেই যাবে, হয়তো ডাইরেক্ট শেয়ারে ফেল করবে না, কিন্তু এরকম যে কোনো একটা ভাবে বেঁকে যাবে, বেঁকে যাওয়ার পরে সেটা ফেল করে যাবে। এই 4টার মধ্যে প্রথমে যেটা বলতেছে সেটা হচ্ছে লোকাল প্লেনস বেন্ডিং, অর্থাৎ যে কোনো একটা প্লেন যদি বেঁকে যায় তাহলে সেটাকে আমরা বলি লোকাল প্লেনস বেন্ডিং। লোকাল প্লেনস বেন্ডিং এর ইকুয়েশনটা, অর্থাৎ কি পরিমাণ লোড পড়লে এরকম লোকাল প্লেনস বেন্ডিং হবে, সেই ইকুয়েশন হলো এটা, আর এন ইকুয়াল টু 6.25 পিএফ স্কয়ার এফ ওয়াই। পিএফ টা হলো থিকনেস অফ প্লেনস, যেটা আমরা পাই এআইসি এর টেবিল থেকে। এই যে ওয়েভের পাশে যে প্লেনস লেখা আছে, প্লেনস এর নিচে দেখেন লেখা আছে পিএফ, অর্থাৎ ফ্লেঞ্জের থিকনেস। সো এখানে এই লোকাল ফ্লেঞ্জ বেন্ডিং বের করতে হলে জাস্ট আমাদের অজানা ভ্যালু যেটা আছে পিএফ, পিএফ আমরা এআইসি টেবিল থেকে পাবো, এফ ওয়াই তো জাস্ট আমরা আমাদের যে গিভেন কোশ্চেন থেকে সেখান থেকে বের করতে পারি, যে বুঝতে পারি যে এফ ওয়াই কত। এখন এখানে মানে সহজ যেটা সেটা হলো আপনাদের এখানে যে 4টা ফেলিয়ার আছে, এই 4টা ফেলিয়ারের ইকুয়েশন প্রশ্নে দেওয়া থাকবে, ছোট হোক বা বড় হোক, এই যে এতটুকু ইকুয়েশন হোক বা এরপরে কিছু বড় বড় ইকুয়েশন আছে, যে ইকুয়েশনে দেওয়া থাকবে না, যে ছোট হোক বড় হোক যে ইকুয়েশনই থাক না কেন সেটা প্রশ্নে দেওয়া থাকবে, সেখান থেকে আপনাদের ক্যালকুলেশন বা ভ্যালুগুলো কিভাবে বসায় ক্যালকুলেশন করতে হবে এটা ভালো মতো বুঝতে হবে। সেকেন্ড যে ফেলিয়ারটা আছে সেটা হচ্ছে লোকাল ওয়েভ বিল্ডিং। লোকাল ওয়েভ বিল্ডিং মানে হচ্ছে মাঝখানে যে ওয়েভটা আসে সে যে কোনো একটা জায়গায় এরকম তার অরিজিনাল শেপ থেকে এরকম প্রসেস আউট হয়ে যায়, প্রসেস আউট হয়ে যায় মানে হঠাৎ করে দেখা যায় যে লোড বেশি পড়ার কারণে তার যে অরিজিনাল শেপ ছিল সেখান থেকে একটু বেশি ফুলে গেছে। তো অনেক সময় এটা আমরা এরকম চিন্তা করতে পারি যে দেখা যাচ্ছে আমাদের অনেক জায়গায় অনেক সময় শরীরের কোথাও আঘাত লাগলে সেটা অনেকটা জায়গাটা অনেকটা ফুলে যায়, বিষয়টা এরকম যে ওয়েভে অনেক বেশি লোড পড়ার কারণে ওয়েভের একটা নির্দিষ্ট পোর্শন বা উইক একটা পোর্শন, সেই উইক পোর্শনটা এরকম ফুলে গেছে। তো এই ঘটনাটাকে আমরা বলি লোকাল ওয়েভ বিল্ডিং। কি পরিমাণ লোড পড়লে এরকম লোকাল ওয়েভ বিল্ডিং হয় বা ওয়েভ বিল্ডিং এর এগেইনস্টে যদি আমরা ক্যাপাসিটি বের করতে চাই বা তার স্ট্রেংথ বের করতে চাই, তাহলে লোকাল ওয়েভ বিল্ডিং এর দুইটা ফর্মুলা আছে, দুইটা ভিন্ন ভিন্ন কন্ডিশনের জন্য দুইটা ফর্মুলা আছে। প্রথম যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে বলতেছে আমাদের যে বিমটা আছে সেই বিমের যে কনসেন্ট্রেটেড বা পয়েন্ট লোড আছে, সেই পয়েন্ট লোডটা যদি সাপোর্ট থেকে ডি ডিসটেন্স দূরে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই যে এই ফর্মুলাটা ইউজ করবো যে 5k প্লাস এলবি এফ ওয়াই টি ডাব্লিউ
আর যদি এই পয়েন্ট লোডটা সাপোর্ট থেকে ডি ডিস্টেন্সের থেকেও কম দূরে থাকে বা ডি ডিস্টেন্সের থেকেও কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, যেটাতে আর এন ইকুয়াল টু 2.5k প্লাস এলপি ইন্টু এফ ওয়াই টি ডাকে। ডি ডিস্টেন্সটা কি? ডি ডিস্টেন্সটা হলো এই যে এআইসি টেবিল থেকে যে কোনো একটা সেকশনের যে ডেপথ বলা থাকে সেই ডেপথটাকে বলা হয় ডি ডিস্টেন্স। তো ফর এক্সাম্পল আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি, W2 into 1 into 55 যেটা আমরা সলিউশন করলাম কিছুক্ষণ আগে, এটার জন্য যদি বলি এটার ডি এর ভ্যালুটা হচ্ছে 20.8 ইঞ্চ। অর্থাৎ এই আমাদের এখানে যে বিমটা আছে, আমরা যে প্রবলেমটা সলভ করলাম, এই বিমটার এখানে আছে সাপোর্ট, এর উপরে কোনো পয়েন্ট লোড নাই। কিন্তু ধরেন যদি এখানে একটা পয়েন্ট লোড থাকতো, তাহলে এই যে সাপোর্ট থেকে পয়েন্ট লোডের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যদি 20.8 এর থেকে বেশি হইতো, অর্থাৎ এই যে ডি এর ভ্যালু থেকে বেশি হইতো, এই ডিস্টেন্সটা যদি ডি এর ভ্যালু থেকে বেশি হইতো, তাহলে আমাদের এই প্রথম যে ফর্মুলাটা অর্থাৎ 5 কে দিয়ে ফর্মুলা যেটা এটাই লেখা আছে, 5 কে দিয়ে যে ফর্মুলা এটা ইউজ করতাম। আর যদি এই সাপোর্ট থেকে সিম্পলি সাপোর্ট থেকে পয়েন্ট লোডের যে ডিস্টেন্স, এটা যদি ডি ডিস্টেন্সের থেকে কম দূরে হইতো, অর্থাৎ 20.8 এর থেকে কম কোনো একটা ডিস্টেন্সে হইতো, তাহলে সেক্ষেত্রে আমরা নিচে যে ফর্মুলাটা আছে অর্থাৎ 2.5 কে দিয়ে যে ফর্মুলাটা এটা ইউজ করতাম। ফর্মুলা মুখস্থ করা লাগবে না, আবারও বলতেছি ফর্মুলা দেওয়াই থাকবে, জাস্ট কোনটা ইউজ করব সেটা বুঝতে হবে। এই ডিস্টেন্স ফোর্সটা যদি এই ডি ডিস্টেন্সের থেকে দূরে থাকে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করব, আর যদি ডি ডিস্টেন্সের থেকে কম দূরে থাকে, তাহলে নিচে যে ফর্মুলাটা এটা ইউজ করব। থার্ড যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে ওয়েভ ক্রিপলিং। ওয়েভ ক্রিপলিং মানে হলো ওয়েভটা বেঁকে যাওয়া। ওয়েভটা জাস্ট একটা নির্দিষ্ট পোর্শন যেখানে সে উইক ছিল বেশি লোড করার কারণে সেখানে বেঁকে গেছে, বা এটাকে ক্রিপলিং এর বাংলা কথা যদি বলি তাহলে ওটা হচ্ছে খোঁড়া হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া। ভেঙে যাওয়া বলতে এখানে ডাইরেক্ট আলাদা হয়ে যায় না, জাস্ট তার যে রেগুলার যে শেপ সেখান থেকে বেঁকে যায়। তো ওয়েব ক্রিপলিং এর আবার ডিজাইন স্টাইল বা কি কত লোড করলে ওয়েব ক্রিপলিং হয়ে যাবে সেটারও ইকুয়েশন আছে, সেটারও দুইটা ইকুয়েশন আছে। একটা হচ্ছে যে এটা আর এন ইকুয়াল টু 0.8 টি ডাব্লিউ স্কয়ার প্লাস 1 প্লাস 3 এলবি ডিভাইডেড বাই বি, ব্র্যাকেটের মধ্যে টি ডাব্লিউ বাই টি এফ টু দি পাওয়ার 1.5 ইনটু রুট ওভার ই এফ ওয়াই টি এফ ডিভাইডেড বাই টি ডাব্লিউ। এই ফর্মুলা দেখে ভাই হওয়ার কিছুই নাই, সব ফর্মুলাই দেওয়া থাকবে। এখানেও কন্ডিশনটা সেম, এখানে জাস্ট বলতেছে যদি পয়েন্ট লোড যেটা ছিল, এই যে আমরা এখানে যে এক্সাম্পল দিয়ে দেখালাম, এই পয়েন্ট লোডটা যদি ডি বাই টু ডিস্টেন্সের দূরে থাকে, অর্থাৎ ক্রিপলিং যখন আসতেছে তখন আর শুধু ডি না, এটা হয়ে যাচ্ছে ডি বাই টু। আমি যদি একটু ভ্যালু এক্সাম্পলাইজ করে বলি, তাহলে এখানে ডি এর ভ্যালুটা হচ্ছে 20.8, ডি বাই টু মানে হচ্ছে তাহলে এই 20.8 অর্ধেক অর্থাৎ 10.4। ওয়েব ক্রিপলিং যেটা ওয়েব ক্রিপলিং বলতেছে যদি পয়েন্ট লোডটা 10.4 অর্থাৎ ডি বাই টু এর থেকে বেশি দূরে থাকে, যে ডি বাই টু এর থেকে বেশি দূরে থাকে, তাহলে আমরা 0.8 দিয়ে যে ফর্মুলা এটা ইউজ করব। আর যদি আমাদের যে কনসেন্ট্রেটেড লোড বা পয়েন্ট লোড সেটা যদি ডি বাই টু ডিস্টেন্সের থেকে কম দূরে থাকে, অর্থাৎ যে আমরা এক্সাম্পল যে ভ্যালুটা দিয়ে বললাম যে 20.8, তার অর্ধেক ছিল 10.4, অর্থাৎ 10.4 এর থেকেও যদি কম দূরে থাকে, ধরেন 5 ইঞ্চি দূরে দূরে আছে, তার মানে এরকম ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে এইটা, সেখানে ভ্যালুটা হচ্ছে 0.4 ইন্টু টি ডাব্লিউ, সেম একই ফর্মুলা 0.8 এর জায়গায় শুধুমাত্র 0.4। এখন এখানে আবার দুইটা কেস আছে, যখন আমাদের এই ভ্যালুটা ডি বাই টু ডিস্টেন্সের থেকে ছোট হয় সেক্ষেত্রে আবার দুইটা কেস আছে। প্রথমত যখন আমাদের ডিস্টেন্সটা ডি বাই টু থেকে ছোট হয় তখন আমাদের দুইটা চেক দিতে হয়। প্রথমত চেক দিয়ে দেখতে হয় এই এল বি ডিভাইডেড বাই ডি এই রেশিওটা যদি 0.2 এর থেকে ছোট হয় তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি, 0.4 এর এই ফর্মুলাটা ইউজ করি। আর এল বি ডিভাইডেড বাই ডি এরপর এই ভ্যালুটা এই রেশিওটা যদি 0.2 এর থেকে বড় হয় তখন আমরা এই নিচের যে ফর্মুলাটা এই ফর্মুলাটা ইউজ করব। এখানে সেম কথা, সব ফর্মুলাই দেওয়া থাকবে, এখন আমি কোনটা ইউজ করব সেটা ডিপেন্ড করবে আমার যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নের কনফিগারেশন উপরে, ফিগারের উপরে, যে আমাদের লোডটা বা পয়েন্ট লোডটা সাপোর্ট থেকে কত দূরে আছে সেটার উপরে ডিপেন্ড করে আমরা এখান থেকে আমাদের কনভিনিয়েন্ট একটা ফর্মুলা বসায় ক্যালকুলেশন করে ভ্যালু বের করব। এই ফর্মুলাতে যত কিছু যা দেখতেছি কোনো কিছুই আমার মুখস্থ করা লাগবে না, এখানে সব ভ্যালুগুলোই আমরা আইদার প্রশ্নের যে ফিগার সেখান থেকে পাবো অথবা এআইসি টেবিল থেকে পাবো। শুধু এখানে আমাকে মাথায় রাখতে হবে যে কোন কন্ডিশনের জন্য আমি কোন ফর্মুলাটা ইউজ করব। ফাইনাল আমাদের যে ফেলিয়ারটা আছে সেটা হলো সাইড সো ওয়েভ বাকলিং। সাইড সো ওয়েভ বাকলিং মানে হলো একটা জাস্ট তার একটা সাপোর্টের সাথে মানে একটা সাপোর্টের উপরে ভিত্তি করে বা একটা সাপোর্ট দিক থেকে তার জাস্ট অর্ধেক অংশ একটা দিকে বেঁকে গেছে,
ধরেন এটাকে যদি আমি একটু এক্সাম্পলাইজ করি, একটা ছবি দেখাই। প্রথমের দিকে আমরা একটা বিম টেস্টিং এর একটা ছবি দেখছিলাম। এই যে এখানে যে বিম টেস্টিং এর ছবি দেখছিলাম, এই বিমটার ধরেন যদি উপরের অংশটা ঠিক থাকে, নিচের অংশটা যদি এইদিকে বেঁকে আসে, নিচের অংশটা যদি এইদিকে বেঁকে আসে, তাহলে এই যে ফেলিয়ার, এই ধরনের ফেলিয়ারটাকে আমরা বলতে পারি সাইড ওয়ে ওয়েভ বাকলিং। সাইড ওয়ে ওয়েভ বাকলিং এর ফর্মুলা আছে কন্ডিশনাল জন্য। সাইড ওয়ে ওয়েভ বাকলিং এর মেইনলি ফর্মুলা হলো এইটা, এটা অথবা এইটা। যদি এই সাইডস ওয়েভ পার্কিং বলতেছে, এখানে কোনো লোডের উপরে ডিপেন্ডেন্সি কোনো কিছু নাই। সাইডস ওয়েভ পার্কিং ডিপেন্ড করে এই রেশিওটার উপর, এইচ বাই টি ডাব্লিউ ডিভাইডেড বাই এল বি বাই বি এল। এই রেশিওটার উপরে ডিপেন্ড করে সাইডস ওয়েভ পার্কিং। যদি এই রেশিওটা এই রেশিওটা যদি 2.3 এর থেকে ছোট হয় কিন্তু 1.7 এর থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হয়। আর যদি এই ফর্মুলাটা বা এই রেশিওটা 1.7 এর থেকে ছোট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হয়। জাস্ট এই দুইটা কন্ডিশনের জন্য আমাদের মেইনলি এই সাইড ওয়েভ বাকলিং হয়। এই সাইড ওয়েভ বাকলিংটা বের করতে হবে। জাস্ট আমাদের এই রেশিওটা প্রথমত বের করতে হবে। এই রেশিওতে যা কিছু দেখতেছি সবকিছু আমি এআইসি টেবিল থেকে পাবো, অথবা আমাদের যে ফিগার আছে সেই ফিগার থেকে পাবো, প্রশ্নের ফিগার থেকে পাবো। তো এই রেশিওটা আমরা প্রথমে বের করবো, বের করে দেখবো যে সেটা 1.7 এর থেকে বড় কিন্তু 2.7 এর থেকে ছোট কিনা। যদি তাই হয় তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো, আর যদি ডাইরেক্ট 1.7 এর থেকে ছোট হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। তবে সাইডস ওয়েভ বাকলিং এর আবার আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো যদি আমরা তো জাস্ট বললাম যদি 1.7 এর থেকে বড় হয় কিন্তু 2 থেকে ছোট হয়, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবো। এখন এই রেশিওটা যদি সরাসরি 2.3 থেকে বড় হয়, তাহলে সেক্ষেত্রে কি করবো? এটা যদি ডাইরেক্ট 2.3 এর থেকে বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ওই বিমে আর কোনো সময় সাইড বাকিং হবে না। সেক্ষেত্রে আর আমাদের কোনো ফর্মুলা বসানোর প্রয়োজন নাই। জাস্ট প্রথমে বের করে দেখবো, যদি এই ভ্যালুটা 2.3 এর থেকে বড় চলে আসে, তার মানে জাস্ট নিচে কমেন্ট লিখে দিব যে দেয়ার উইল বি নো সাইড ওয়েভ বাকিং। সেখানে সাইড ওয়েভ বাকিং সেট করার কোনো প্রয়োজনীয়তাই নেই। এখানে আসলে এই যে ফর্মুলা গুলো আছে, ফর্মুলা অনেক বড় বড় ফর্মুলা দেখে আসলে ভয় লাগলেও প্রবলেম ইজি। প্রবলেম জাস্ট যেরকম ফিগার দেওয়া থাকে, এরকম একটা প্রবলেম দেওয়া থাকবে। এখান থেকে জাস্ট আমাদের যে 4টা স্পেশাল টাইপ অফ বিম ফেলিয়ার সেটা দেখালাম, সেই 4টা স্পেশাল টাইপ অফ বিম ফেলিয়ার বের করতে হবে। জাস্ট আমাদের এইখানে যে লোডিং কন্ডিশন, যেমন এখানে 5 ফিট দূরে একটা পয়েন্ট লোড দেওয়া আছে বা কনসেন্ট্রেটেড লোড দেওয়া আছে, এই লোডের কারণে আমি কোন ফর্মুলাটা বসাবো, মানে ওয়েব ফিটিং এর ক্ষেত্রে কোনটা বসাবো, ওয়েব বিল্ডিং এর ক্ষেত্রে কোনটা বসাবো। জাস্ট এতটুকু কনসেপ্ট যদি মাথায় থাকে, তাহলে এই ফর্মুলা তো দেওয়াই থাকবে প্রশ্নে। জাস্ট কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে আমি কোন ফর্মুলাটা বসাবো। এখানে যা কিছু আছে সবগুলোর ভ্যালুই এআইসি টেবিলে থাকে, অথবা ডাইরেক্ট এখানে এই ফিগারে থাকে। সেখান থেকে জাস্ট আমাদের ভ্যালুগুলো নিয়ে বসাই ক্যালকুলেশন। এর বাইরে আসলে মুখস্থ কোনো কিছুই নেই। তো এটা যদি আমি এখানে যে প্রবলেমটা আছে এটাকে যদি আমি একটু খেয়াল করি, এখানে বলা আছে W2 × 1 × 44, একটা স্টিল বিম আছে। স্টিল বিমের এখানে একটা পয়েন্ট লোড দেওয়া আছে, সেটা সাপোর্ট থেকে ডিসটেন্স হলো 5 ফিট, এবং এখানে আরেকটা পয়েন্ট লোড দেওয়া আছে যেটা এই সাপোর্ট থেকে ডিসটেন্স 5 ফিট, সরি 10 ফিট, আর এই সাপোর্ট থেকে ডিসটেন্স হলো 5 ফিট। অর্থাৎ এরকম এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিমের প্রত্যেক 2/3 পয়েন্টে এরকম একটা পয়েন্ট লোড দেওয়া আছে। অর্থাৎ এখান থেকে 5 ফিট দূরে একটা আছে, এখান থেকে 5 ফিট দূরে আরেকটা আছে। এরকম আর কি একটা লোড কন্ডিশন দেওয়া আছে। এই লোড বিমটার জন্য আমাদের এই যে 4টা স্পেশাল টাইপ অফ বিম ফেলিয়ার, সেই 4টা স্পেশাল টাইপ অফ বিম ফেলিয়ার সেট দিতে বলতেছে। আর এখানে যে বিম আছে মানে ডেড লোড যেটা আছে, সেলফ ওয়েট যেটা আছে, তার সাথে যে বাকি যে ডেড লোড, সেই ডেড লোডটা বলা আছে ডাব্লিউডি, যে ইউডিএল আকারে বলা আছে 1.044 পার ফিট। এরকম একটা ডেড লোড বলা আছে। এখন এই লোড কন্ডিশনের জন্য আমাদের এই বিমটাকে এই 4টা স্পেশাল টাইপের চেক দিতে হবে। এটা বলা আছে কি কি চেক দিতে হবে, যে বলা আছে ওয়েব ফিটিং চেক দিতে হবে, সাইড ওয়েব বাকিং দিতে হবে, ওয়েব বিল্ডিং দিতে হবে। এখানে লোকাল ফেন্স বিল্ডিং চেক দিতে বলে নাই, এখানে 3টা বলছে। যদি বলতো তাহলে জাস্ট আমাদের যে ছোট্ট ফর্মুলা ছিল লোকাল ফেন্স বিল্ডিং এর ফর্মুলা ছিল, এটা এটা চেক দিতে আমাদের এই প্রবলেমের জন্য বলে নাই। যদি বলতো তাহলে আমরা এই ফর্মুলাতে বসে চেক দিয়ে দিতাম। তো কিভাবে চেক দিতে হবে এটা একটু ভালো করে খেয়াল করেন, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে মেনলি আমাদের এই বিম ফেলিয়ার বা স্পেশাল টাইপ অফ বিম ফেলিয়ার এটার একটাই এক্সাম্পল আছে। তো পরীক্ষায় একটা আসলে এটাই ঘুরে ফিরে আসতে পারে। এটা ভালো করে বুঝতে পারলে যেভাবে ঘুরে ফিরে আসুক না কেন, এটা
এটা সলভ করতে পারবেন। সো প্রথমত আমাদের এখানে এই যে লোড কন্ডিশন আছে, সেই লোড কন্ডিশনের কারণে এই বিমের উপরে কি পরিমাণে শেয়ার ফোর্স আসতে পারে সেটা আমরা বের করতে হবে, আমাদের বের করে নিতে হবে। সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে টোটাল ডেড লোড কতটুকু আছে 1.044 কিপ পার ফিট। এটাকে যদি আমরা ফ্যাক্টর ডেড লোডের সাথে আমরা জানি ফ্যাক্টর গুণ করা হয় 1.2, তো এখানে টোটাল ইন্টারঅ্যাকশন বা টোটাল শেয়ার ফোর্স বের করা হয়েছে 1.2 ইনটু ডেড লোড। তার সাথে এখানে যেহেতু এটা একটা সিমেট্রিক বিম, অর্থাৎ যদি আমি বিমটাকে একবারে 7.5 দ্বারা ভাগ করি, মানে এই অর্ধেক এবং এই অর্ধেকে ভাগ করি, তাহলে দেখেন এই বাম পাশের অর্ধেকে যে পরিমাণ লোড আছে ডান পাশের অর্ধেকেও সেম একই পরিমাণ লোড আছে। টোটাল যে লোড, টোটাল লোডটাকে আমি দুই ভাগে ভাগ করে দিলেই হচ্ছে। আপনারা দুইভাবে এখানে শেয়ার ফোর্স বের করতে পারেন। প্রথমত এখানে এই টোটাল ডেড লোড, সরি টোটাল ইউডিএল এবং টোটাল পয়েন্ট লোড বের করার পরে সেটা যোগ করে 2 দিয়ে ভাগ করেও নিতে পারেন, অথবা এখানে যেভাবে করা আছে তো এখানে টোটাল ডেড লোডের সাথে ফ্যাক্টর 1.2 গুণ করার পরে টোটাল লেন্থ যেহেতু 15 ফিট, অর্ধেক আসবে এই রিঅ্যাকশন, বাকি অর্ধেক যাবে এই রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের যে যতটুকু লোড আসবে সেটা বের করার জন্য এখানে করা আছে 15 ডিভাইডেড বাই 2 প্লাস লাইভ লোড দেওয়া আছে 35 কিপ, লাইভ লোডের সাথে ফ্যাক্টর হলো 1.6। অর্থাৎ যেহেতু সিমেট্রিক বিম, আমি শুধু এইটুকুর ক্যালকুলেশন করলে এই রিঅ্যাকশন পাবো, বাকিটুকুর ক্যালকুলেশন করলে এই রিঅ্যাকশন পাবো। তো যে কোনো একটা রিঅ্যাকশন বের করলে বাকিটা সেমই হবে, যেহেতু দুই পাশে লোডিং কন্ডিশন লেন্থ টেন্স যা কিছু আছে সবকিছুই সেম। তো এটা ক্যালকুলেশন করে আমরা এই প্রত্যেকটা মানে এই সাপোর্টে আমরা রিঅ্যাকশন পেলাম 60.5.4 কিপ। যেহেতু এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, সিম্পলি সাপোর্টেড বিমের একদম তার সাপোর্টেই যে লোডিং কন্ডিশন দেওয়া আছে তার সাপোর্টেই ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস বা ম্যাক্সিমাম শেয়ার ফোর্স ডেভেলপ করবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এখানে যে বিমটা আছে সেই বিমের ম্যাক্সিমাম শেয়ার ফোর্স হলো 65.4 কিপ। আর এখন আমাদের এই যে চারটা টাইপ, সরি এখানে চারটা না, এখানে তিনটা যে স্পেশাল বিম ফেলিয়ার চেক দিতে বলতেছে, সেই তিনটা স্পেশাল বিম ফেলিয়ার যদি আমরা চেক দিতে থাকি, প্রথমে আমাদের এখানে সেট দেওয়া হয়েছে ওয়েব ক্রিপলিং। আপনি চাইলে যে কোনো একটা আগে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের এই সলিউশনে ওয়েব ক্রিপলিংটা আগে সেট দেওয়া আছে। ওয়েব ক্রিপলিং এ যদি আমরা কন্ডিশনে যাই, ওয়েব ক্রিপলিং এর যদি কন্ডিশনে যাই, এই যে এখানে বলা আছে ওয়েব ক্রিপলিং। ওয়েব ক্রিপলিং এর কন্ডিশনটা হলো আমাদের যে পয়েন্ট লোড আছে সেই পয়েন্ট লোডটা যদি d/2 ডিসটেন্সের থেকে দূরে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর পয়েন্ট লোডটা যদি d/2 ডিসটেন্সের থেকে কাছে থাকে তাহলে তখন আমাদের এই দুইটা ফর্মুলা থেকে একটা ইউজ করতে হবে। তো সেখানে আবার দুইটা আলাদা আলাদা কন্ডিশন আছে। অর্থাৎ যদি d/2 ডিসটেন্সের থেকে কাছে থাকে তখন আমাদের lb/d এর ইস্যুটা চেক দিয়ে তারপরে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। আমাদের এখানে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমের জন্য আমরা যদি ওয়েব ক্রিপ্টিং এর জন্য বের করতে থাকি, প্রথমে বের করতে থাকি, তাহলে এখানে মেইনলি ওয়েব ক্রিপ্টিং এর দুইটা আলাদা আলাদা লোডের কারণে রিঅ্যাকশন বের করা আছে, বা দুইটা আলাদা আলাদা রিঅ্যাকশন সরি লোডের কারণেই শেয়ার ফোর্স বের করা আছে, শেয়ার স্ট্রেংথ বের করা আছে। আমাদের এই বিমের টোটাল লোড আছে, একটা ইউডিএল আছে আর একটা হচ্ছে পয়েন্ট লোড আছে। সো প্রথমেই যে ভ্যালুটা বের করা হচ্ছে, এখানে প্রথমে যে ভ্যালুটা বের করা আছে সেটা হচ্ছে ইউডিএল এর কারণে। এখানে লিখে দেওয়া নাই, হ্যান্ড সলিউশন যখন দিব তখন লিখে দিব। প্রথমে যে এটা ভ্যালুটা বের করা আছে সেটা হচ্ছে ইউডিএল এর জন্য, যেখানে লেখা আছে এন্ড ইন রিঅ্যাকশন। ইন রিঅ্যাকশন মানে হচ্ছে একদম রিঅ্যাকশন থেকে যে লোডটা শুরু হয়েছে, অর্থাৎ এই যে ইউডিএল যেটা শুরু হয়েছে সেই ইউডিএলটা। ইউডিএলটা যেহেতু একদম রিঅ্যাকশন থেকেই শুরু হয়েছে, রিঅ্যাকশন থেকে শুরু হওয়ার মানে কি, অবশ্যই সেটা ডি ডিস্টেন্সের থেকে একদম জিরো থেকেই শুরু হয়েছে। জিরো থেকে তার মানে অবশ্যই সেটা ডি ডিস্টেন্স থেকে কাছের থেকে শুরু হয়েছে। তো ডি ডিস্টেন্সের কাছের থেকে যদি শুরু হয় তখন সেই ক্ষেত্রে আমাদের এই 0.4 এর যে ফর্মুলাটা, এই 0.4 এর ফর্মুলাটা ইউজ করতে হয়। এখন জিরো যদি d/2 ডিস্টেন্সের থেকে কাছের থেকে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আবার আমাদের দুইটা কন্ডিশন চেক দিতে হয়। যদি ওই ক্রিপ্টিং এর এখানে দেখায়, এই যে যদি d/2 ডিস্টেন্সের থেকে কাছের থেকে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের দুইটা কন্ডিশন চেক দিতে হয়। প্রথমত lb/d এটা 0.2 এর থেকে যদি ছোট হয় তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, আর যদি এটা 0.2 এর থেকে বড় হয় তাহলে নিচের এই ফর্মুলাটা ইউজ করব। আমাদের এই প্রবলেমের ক্ষেত্রে আমরা lb/d যদি বের করি, lb মানে হচ্ছে বিয়ারিং লেন্থ। এলবি কথাটার মানে হচ্ছে বিয়ারিং লেন্থ। তো আমাদের এই প্রশ্নেতেই লেখা আছে বিয়ারিং লেন্থটা প্রশ্নেতে বলা থাকে। এখানে বলা আছে if the end bearing length is 3.5 feet at the end sorry at the end and concentrated load bearing length are 3 inch, অর্থাৎ ইন্ড যেটা বা ইন্ড সাপোর্টে বিয়ারিং লেন্থের ভ্যালুটা হচ্ছে 3.5 ইঞ্চি এবং কনসেন্ট্রেটেড লোডের জায়গায় বিয়ারিং লেন্থটা হলো 3 ইঞ্চি।
আমাদের যখন আমরা ইন্ড সাপোর্ট বা ইনডিরেকশনের জন্য বের করতেছি তাহলে সেক্ষেত্রে আমাদের বিয়ারিং লাইনটা হচ্ছে 3.5 ইঞ্চি এবং W21 × 44 W21 × 44 এই সেকশনটার জন্য এই যে W21 × 44 সেকশনের জন্য ডি এর ভ্যালু যেটা ডি এর ভ্যালু হচ্ছে 20.7। এই রেশিওটা যদি আমি বের করি এই রেশিওটা বের করলে ভ্যালুটা আসে 0.169 যেটা 0.2 এর থেকে ছোট 0.2 এর থেকে ছোট হওয়ার কারণে আমরা ওয়েব ট্রিপলিং এর এই যে ফর্মুলাটা 0.2 থেকে ছোট হওয়ার কারণে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাতে যে যে ভ্যালু আছে সেগুলো যদি আমরা বসাই দেই প্রথমে 0.40 TW স্কয়ার 0.40 ইনটু এই W21 × 44 এটা থিকনেস ওয়েব থিকনেস যেটা TW এই যে 0.350 তাহলে 0.40 ইনটু 0.350 স্কয়ার প্লাস এই যে প্লাস 1 প্লাস 3 LB ডিভাইডেড বাই D LB ডিভাইডেড বাই D যে এখানে যেটা ভ্যালুটা বের করছিলাম ডাইরেক্ট এই ভ্যালুটা বসাই দিলেও হবে বা এখানে LB এর ভ্যালুটা আমাদের প্রশ্নে বলা আছে ইন্ডিয়ার জন্য 3.5 ইন্ডিয়ার জন্য 3.5 আর D এর ভ্যালুটা হচ্ছে 20.7 D এর ভ্যালু 20.7 TW যেটা এই যে 21 × 44 এর জন্য TW এর ভ্যালু হচ্ছে 0.350 আর TF হচ্ছে পেন্স থিকনেস এর ভ্যালু হচ্ছে 0.50 সেটা এখানে বসানো হয়েছে 0.350 ডিভাইডেড বাই 0.450 টু দি পাওয়ার 1.5 আর এই যে রুট ওভার যে টার্মটুকু সেটুকু এর সাথে নিচে গুণ আকারে দেখানো হয়েছে। প্রথমে আছে ই মানে হচ্ছে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা 29000 কেএসআই 29 × 10⁻³ এফওয়াই প্রশ্নে বলা আছে 50 কেএসআই টিএফ যেটা সেটা হচ্ছে প্লেন্স থিকনেস আমরা এই যে এআইসি টেবিল থেকে পাবো প্লেন্স থিকনেস 0.450 যেখানে বসাইছি সেম ভ্যালু একই 0.450 আর ওয়েব থিকনেস যেটা সেটা হচ্ছে টিডব্লিউ হলো 0.350 পুরোটা যদি ক্যালকুলেশন করি পুরোটা ক্যালকুলেশন করলে এখান থেকে ভ্যালুটা আসে 90.3 কিউ তার মানে আমাদের ইন্ড রিঅ্যাকশনে এই যে ইন্ড রিঅ্যাকশন যেটা এখানে ওয়েব ট্রিপলিং এর কারণে আমরা শেয়ার স্ট্রেংথ পাইলাম 90.3 কিউ এখন যে কোনো শেয়ার স্ট্রেংথ পাওয়ার পরে সেটাকে যদি ফ্যাক্টর করি আমরা আরসিসি থেকে শিখে আসছি মোমেন্টের ক্ষেত্রে আমরা ফ্যাক্টর ইউজ করি 0.9 আর শেয়ারের ক্ষেত্রে 0.75 সেটাই করা হয়েছে শেয়ারের যে 90.3 কিউ যেটা পাইলাম সেটাকে 0.75 ফ্যাক্টর দ্বারা গুণ করলে এখান থেকে আমাদের ডিজাইন শেয়ার স্ট্রেংথ আসে 67.7 কিউ তাহলে আমাদের এই যে প্রবলেমটাতে যদি প্রথমের দিকে আসি আমাদের এখানে শেয়ার লোডের কারণে টোটাল শেয়ার আসছিল 65.4 আর আমাদের ইন্ডিয়াকশনে আমরা টোটাল শেয়ার ক্যাপাসিটি অর্থাৎ শেয়ার নিতে পারবে 67.7 তার মানে ওয়েব ট্রিপলিং এর জন্য ইন রিঅ্যাকশনে এটা ওকে আছে ম্যাথগুলো একটু বড় হয় কারণ প্রত্যেকটা লোডের জন্য দুইবার করে চেক দিতে হয় ওয়েব ট্রিপলিং এর ইন রিঅ্যাকশন অর্থাৎ এই যে ইউডিএলটার জন্য এটা ওকে আছে এখন আমাদের চেক দিতে হবে যে এটা কনসেন্ট্রেটেড লোডের জন্য ওকে আছে কি কনসেন্ট্রেটেড লোডটা কোথায় আছে কনসেন্ট্রেটেড লোডটা আছে একদম সাপোর্ট থেকে 5 ফিট দূরে 5 ফিট যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে 5 × 12 মানে 60 ইঞ্চি 60 ইঞ্চি আর এখানে আমাদের যে ডিসটেন্স ডি এর যে ভ্যালু ডি এর ভ্যালুটা হচ্ছে W21 × 44 এর জন্য 20.7 তার মানে আমাদের যে লোড সেই লোডটা 20.7 এর থেকে দূরে আছে অর্থাৎ d/2 ডিসটেন্সের থেকে দূরে আছে d/2 ডিসটেন্সের থেকে যদি দূরে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে এই ফর্মুলাটা ইউজ করতে হয় 0.8 গেজের ফর্মুলাটা এই ফর্মুলাতে জাস্ট আগের মতোই সেম একই জিনিস একই ক্যালকুলেশন শুধুমাত্র এখানে ছিল 0.40 আর এখানে হলো 0.80 তাছাড়া যা কিছু আছে হুবহু সেম একদম হুবহু সেম এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ভ্যালুটা আসে 173.7 কিপ সেম এটাকে যদি আমরা শেয়ারের যে ফ্যাক্টর 0.75 দিয়ে গুণ করি তাহলে সেই ক্ষেত্রে ভ্যালুটা আসে 130 আমাদের কনসেন্ট্রেটেড লোডের কারণে এখানে শেয়ার ডেভেলপ করছিল 56 কিপ আর আমাদের এখানে আমরা ক্যাপাসিটি পাইতেছি 130 কিপ তার মানে ক্যাপাসিটি বেশি আছে ইটস ওকে এটা ওকে আছে সেকেন্ড এটা সেটা চেক দিছে সেটা হলো সাইডস ওয়েভ বাকলিং এর আমরা বলছিলাম কন্ডিশন কি কি সাইডস ওয়েভ বাকলিং কন্ডিশন হলো প্রথমে আমরা এই রেশিওটা বের করব রেশিওটা বের করে দেখব যদি 2.3 থেকে বড় হয় তাহলে ডাইরেক্ট লিখে দেব এখানে কোনো সাইডস ওয়েভ বাকলিং হবে না যদি 2.3 থেকে ছোট হয় কিন্তু 1.7 এর থেকে বড় হয় তাহলে এই ফর্মুলা ইউজ করব যদি 1.7 এর থেকে ছোট হয় তাহলে এই ফর্মুলা ইউজ করব আমাদের এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেখান থেকে যদি প্রথমে আমরা h/tw ডিভাইডেড বাই lb/bf এই রেশিওটা যদি বের করি এখানে এইচ মানে কি এইচ মানে হচ্ছে দুই ভাবে বের করতে পারি এখানে ডাইরেক্ট আমাদের এআইসি টেবিলে এইচ এর কোনো ভ্যালু দেওয়া থাকে না এখান থেকে আমরা
জাস্ট ডি এর যে ভ্যালুটা এইচ ইকুয়াল টু মেনলি ইকুয়েশনটা হলো এরকম যে এইচ ইকুয়াল টু ডি মাইনাস টু কে, ডি মাইনাস টুয়াইস কে, এটা হচ্ছে এইচ এর ইকুয়েশন যে এইচ ইকুয়াল টু ডি মাইনাস টুয়াইস কে। ডি এর ভ্যালু আমরা জানি এই এআইসি টেবিল থেকে পাই w.1 ইনটু 44 এর জন্য ভ্যালু হচ্ছে 20.7, আর কে যেটা কেটা হলো এই যে এখানে দেওয়া আছে এই যে কে, কে এর এখান থেকে আমরা ভ্যালুটা হচ্ছে 0.w.1 ইনটু 44 এর জন্য ভ্যালু হচ্ছে 0.950। আমি যদি এই ফর্মুলাতে বসাই দেই তাহলে সেটা এখানে দেখানো হয়েছে 20.7 minus 2 into k 0.950, আর tw তো আমাদের এই টেবিল থেকে আমরা এখানে আগে ক্যালকুলেশনে বসাই রাখলাম যে থিকনেস, ওয়েব থিকনেস 0.350। এই ভ্যালুটা বসাই দিলে তার সাথে ডিভাইডেড বাই মানে এই অংশটুকুর ভ্যালুটা বসাইছি এখানে, আর ডিভাইডেড বাই এই যে এলবি ডিভাইডেড বাই বিএফ। এলবি মানে হচ্ছে কতটুকু দূরে দূরে আমাদের আর কি লোড দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের এখানে লোডের যদি আমরা ফিগারে যাই তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে দেওয়া আছে হচ্ছে 5 ফিট দূরে দূরে আমাদের প্রথম যে লোড যেটা দেওয়া আছে, প্রথম লোড দেওয়া আছে 5 ফিট দূরে। তো সেখান থেকে 5 ফিটটাকে যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তাহলে সেটা হচ্ছে 12 ইনটু 5 ডিভাইডেড বাই বিএফ। বিএফটা হচ্ছে ফ্লেঞ্জের উইডথ, এটাও আমরা এআইসি টেবিল থেকে পাবো। এই যে ফ্লেঞ্জের থিকনেসের পাশে লেখা আছে ফ্লেঞ্জ উইডথ w.1 ইনটু 40 করার জন্য ফ্লেঞ্জ উইডথ হলো 6.5। এটাও যদি আমরা বসাই দেই তাহলে সেক্ষেত্রে আমাদের রেশিওটা আসতেছে 5.82। এখন এই রেশিওটা যেহেতু 2.3 থেকে বড়, তাই সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এখানে লিখে দিব, এখানে কোনো সাইডসও বাকলিং হবে না। বেশিরভাগ ক্ষেত্রে এই ভ্যালুটা 2.3 থেকে বড়ই আসে, মোটামুটি 80 থেকে 90% কেসে এটা 2.3 থেকে বড়ই আসে। জাস্ট আমাদের এইটুকু বের করে দেখাই দিলেই হবে যে এখানে সাইডসও বাকলিং হবে কি হবে না। যদি 2.3 থেকে ছোট আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যে ফর্মুলা দেওয়া আছে উপরে সেই ফর্মুলাতে বসাই সাইডসও বাকলিং এর জন্য আমাদের শেয়ার স্ট্রেন্থ বের করার প্রয়োজন হবে। ফাইনালি যেটা বের করতে বলতেছে সেটা হচ্ছে লোকাল ওয়েব ইল্ডিং। সো লোকাল ওয়েব ইল্ডিং তার ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে, যে আমাদের লোডটা কতটুকু কাছে বা দূরে আছে। এই লোকাল ওয়েব ইল্ডিং এবং এই ওয়েব ক্রিপলিং এই দুটোর কন্ডিশন কাছাকাছি। জাস্ট ওয়েব ইল্ডিং এর সময় আমরা লোডের ডিসটেন্সটা শুধু ডি ডিসটেন্সের সাথে তুলনা করি, আর যখন ক্রিপলিং বের করি তখন সেটা d/2 ডিসটেন্সের সাথে তুলনা করি। তো প্রথমে আমাদের অ্যাট ইন রিঅ্যাকশন, একদম প্রথমে ইন রিঅ্যাকশনে কি আছে, ইন রিঅ্যাকশনে ইউডিএল আছে। ইউডিএলটা যেহেতু একদম সাপোর্ট থেকেই শুরু হয়েছে তার মানে সেটা অবশ্যই d/2 ডি ডিসটেন্স থেকে কাছে থেকে শুরু হয়েছে। ডি ডিসটেন্সের কাছে থেকে যদি শুরু হয় তাহলে লোকাল ওয়েব বিল্ডিং এর ফর্মুলা হচ্ছে 2.5k প্লাস এলবি ইনটু এফওয়াই টিডব্লিউ। এখানে জাস্ট আমরা যদি ভ্যালুগুলো বসাই দেই যে 2.5 ইনটু কে, আমরা এই যে টেবিল থেকে পাইতেছি কে এর ভ্যালু 0.95, তাহলে 2.5 ইনটু 0.95 প্লাস আমাদের প্রশ্নেতে বলা আছে ইন রিঅ্যাকশন বা সাপোর্ট রিঅ্যাকশনের কারণে এই যে বিয়ারিং লেন্থ হচ্ছে 3.5। তো সেটা আমরা বসাই দিই এলবি এর ভ্যালু 3.5 বসাই দেওয়ার পরে জাস্ট এফওয়াই প্রশ্নে দেওয়া আছে 50 কেএসআই। টিডব্লিউ আমাদের এআইসি টেবিলের এখানে আমরা আগে ক্যালকুলেশন ইউজ করে আসছি, টিডব্লিউ এর ভ্যালু হচ্ছে 0.350। এটা বসাই দিলে এখান থেকে আমাদের ইন রিঅ্যাকশনের কারণে আমাদের শেয়ার ক্যাপাসিটি আসে 108 2.8 কিউব। সেম এটাকে আমরা ফ্যাক্টরাইজড করব, এখানে যে ফ্যাক্টরটা দেওয়া আছে এটা আসলে রং ফ্যাক্টর, এইটা 0.75 দ্বারা গুণ করে আমাদের ফ্যাক্টরাইজড করতে হবে। তো 102 কে আমরা 0.75 দিয়ে গুণ করলে মোটামুটি ভ্যালুটা এই 75 বা 76 এরকম একটা ভ্যালু আসবে। এখন আমাদের এখানে যে ইন রিঅ্যাকশনের কারণে আমাদের এখানে শেয়ার ফোর্স বা ইন রিঅ্যাকশন আসছিল 65.4, আর লোকাল ওয়েল বিল্ডিং এর কারণে আমরা পাইতেছি 76 মতো। তার মানে কি এটা ওকে আছে। সেম ভাবে লোকাল ওয়েব বিল্ডিং এর এখানে দুই ধরনের লোড আছে, একটা হচ্ছে ইউডিএল, এই যে ইউডিএলটার জন্য আমরা বের করলাম, আর একটা আছে পয়েন্ট লোড যেটা 5 ফিট দূরে আছে। আমাদের এই W21/44 এটা ডি হলো 20.7 আর লোড আছে 60 ইঞ্চি দূরে, বা 5 ফিটকে আমরা যদি ইঞ্চিতে কনভার্ট করে হয় তাহলে 60 ইঞ্চি। তার মানে কি লোডটা ডি ডিসটেন্সের থেকে বেশি দূরে আছে। তো পয়েন্ট লোডটা যদি ডি ডিসটেন্সের থেকে বেশি দূরে আসে তাহলে সেই ক্ষেত্রে জাস্ট সেম এই একই ফর্মুলা জাস্ট 2.5 এর জায়গায় 5 বসাই দিতে হয়। জাস্ট আগে ছিল 2.5 কে, এখন 5 কে, 5 কে প্লাস এলবি ইনটু এফওয়াইটিডব্লিউ। 5 ইনটু কে যেটা কে ভ্যালু এই এআইসি টেবিল থেকে পাইছি 0.950। তার সাথে এই পয়েন্ট লোডের কারণে এখানে বলাই আছে, প্রশ্নে বলা আছে কনসেন্ট্রেটেড লোডের কারণে লোড বিয়ারিং লেন্থ হচ্ছে 3 ইঞ্চি। তো সেটা যদি বসাই দেই 3 ইঞ্চি, এখানে যদি বসাই দিই এই যে এলবি এর ভ্যালু যদি 3 ইঞ্চি বসাই দিই, এফওয়াই প্রশ্নে দেওয়া আছে 50, আর টিডব্লিউ যেটা সেটা হচ্ছে 0.350। এটা পুরোটা ক্যালকুলেশন করলে
কনসেন্ট্রেটেড লোডে শেয়ার ক্যাপাসিটি আসে 135 কিপ। সেম ভাবে এটাকেও আমরা 0.75 দ্বারা ফ্যাক্টরাইজ করতে হবে। 0.75 দ্বারা ফ্যাক্টরাইজ করলে এখানে যে ভ্যালু যেটা আসে মোটামুটি হয়তো 80 বা সরি তার একটু বেশি আসবে, 100-র কাছাকাছি একটা ভ্যালু আসবে। তো যেটা আসে আর কি, এটা আমরা জানি না কত আসবে। আসলে সেটাকে আমাদের আবার চেক দিতে হবে যে এখানে আমাদের আসলে কনসেন্ট্রেটেড লোডের কারণে রিঅ্যাকশন কত ছিল। কনসেন্ট্রেটেড লোড ছিল হচ্ছে এই 56 কিপ, আর আমাদের এখান থেকে ক্যাপাসিটি আসতেছে 100 কিপের কাছাকাছি। তার মানে কি ওই বিল্ডিং এর জন্য এটা ওকে আছে। তো এইভাবে আসলে আমাদের যতগুলা এই রিং ফেইলিয়ার আছে সবগুলোর জন্য আমাদের জাস্ট এই কন্ডিশন, লোডিং কন্ডিশন দেখে দেখে আমাদের জাস্ট ফর্মুলা গুলো বসায় ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। এখানে কোনো ফর্মুলার এমন কোনো ভ্যালু নাই যেটা মুখস্থ করতে হবে বা বড় কোনো ইকুয়েশন মুখস্থ করতে হবে, সবগুলাই দেওয়া থাকবে। শুধু এই এআইসি টেবিল এবং আমাদের যে প্রশ্নের যে কন্ডিশন সেখান থেকে ভ্যালুগুলো নিয়ে নিয়ে ক্যালকুলেশন করা, এটাই হলো কাজ।